বেশ, কোনো জায়গায় যদি বোর্ড দেখার কোনো অসুবিধা হয় বা মোবাইল যদি একটু রোটেট ফোটেট করে যায়, আমাকে অবশ্যই কিন্তু ইনফর্ম করবে। হ্যাঁ, বেশ। তো আমাদের আগের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছিল রিলেটিভিটি টাইম ডাইলেশন আর লেংথ কন্ট্রাকশন দুটো জিনিস পড়েছিলাম, আর সেখান থেকে প্রচুর তথ্য পেয়েছিলাম, অনেক ইনফরমেটিভ ছিল। আজকেও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস পড়বো আমরা। তো দেখি আগের দিন কি কি হয়েছিল একটু শর্টকাট বলে দিই, তারপর আমাদের নতুন জিনিস শুরু করছি। 1 মিনিট পেনে একটু কালি ভরে নিই। বেশ, তো দুখানা ইম্পর্টেন্ট রেজাল্ট পেয়েছিলাম আগের দিন। একটা হচ্ছে লেংথ কন্ট্রাকশন, একটা হচ্ছে টাইম ডাইলেশন। তো কি দেখলাম আমরা? এল ইকুয়াল টু এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা একটা দেখলাম। এটা কি? এটা দেখলাম যে এটা যেটা এল নট যেটা, সেটা হচ্ছে রেস্ট লেংথ অর প্রপার লেংথ। তার মানে যে ফ্রেম থেকে আমরা লেংথ মাপছি, সেই ফ্রেমে যেন যে রডের লেংথ মাপছি বা যারই লেংথ মাপছি, দুটো পয়েন্টেরও হতে পারে, তাদের মধ্যে যে সেই সেই পয়েন্ট দুটো বা দ্য রড ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু দ্যাট ফ্রেম, তাহলে আমরা সেই যে লেংথটাকে বলবো সেটাকে বলবো প্রপার লেংথ বা রেস্ট লেংথ। আর আদার্স ফ্রেম থেকে যদি আমরা সেটা মাপি, তাহলে সেটা হচ্ছে অন্য তেল, তো এটা ইমপ্রপার লেংথ। ইমপ্রপার লেংথ সেটা। আর সবসময়ের জন্য দেখলাম যে রেস্ট লেংথ যেটা, দ্যাট ইজ দ্য লার্জেস্ট লেংথ, ইট ইজ দা লেংথ। সেই ফ্রেমের রেসপেক্টে যেটা লেংথ পাবো, ইট ইজ লার্জেস্ট লেংথ। এবার আমাদের সবসময় এই যে ফর্মুলা মনে রাখতে হবে তা না, আমরা সবসময় এটা মনে রাখবো যে এটা একটা বড় সংখ্যা, আর তাকে 1 মাইনাস রুট ওভার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যেটা, তো এটা সবসময় 1 থেকে কম, বিকজ ভি ইজ লেস দেন সি। তো এটা 1 মাইনাস সাপোজ 0.4, 0.8, 0.6 এরকম করে পাবো আমরা। আর রিলেটিভিটিতে দুটো জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস, এটা ভি যদি 0.8 সি হয়, 0.8 সি, সি সি কেটে যাবে, তো এটা স্কোয়ার যদি হয় তাহলে এটা 0.6 বেরোয়। আর রুট ওভার 1 মাইনাস 0.6 সি যেটা হয়, ভি এর মান যদি 0.6 সি হয়, তাহলে এটা কেটে গিয়ে 0.8 হয়। তো এই দুটো রেজাল্ট যেন অঙ্ক করার ক্ষেত্রে মনে থাকে, ক্যালকুলেটর টেপার দরকার নেই, জাস্ট ডাইরেক্ট ইউজ করতে পারো। তো এটা দেখলাম। আর একটা জিনিস দেখলাম আমরা, সেটা যে টাইম ডাইলেশনের ফর্মুলা, সেটা সেটা কি ছিল? সেটা ছিল টি ইকুয়াল টু বা ডেল্টা টি, ডেল্টা টি ইকুয়াল টু ডেল্টা টি নট এন্ড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা দেখলাম। আর সেখানে ডেল্টা টি নট যেটা, সেটা হচ্ছে প্রপার টাইম ইন্টারভ্যাল, প্রপার টাইম ইন্টারভ্যাল বিটুইন টু ইভেন্টস, আর এটা হচ্ছে ইমপ্রপার টাইম ইন্টারভ্যাল। আর এটা কি? ডেল্টা টি জিরো ইজ দ্য স্মলেস্ট টাইম ইন্টারভ্যাল amongst all the time। মানে ওই ফ্রেমে যে ঘড়িটা আছে, সেই ঘড়িটা যদি সেই ফ্রেমের রেসপেক্টে রেস্ট অবস্থায় থাকে, তাহলে সেই যে রিডিংটা দেবে, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল রিডিং, দ্যাট ইজ দ্য প্রপার রিডিং, ট্রু রিডিং। আর সেটা হচ্ছে সব থেকে কম, স্মলেস্ট, আমাদের স্মলেস্ট টাইম ইন্টারভ্যাল। আর এখান থেকে শেষকালে কনক্লুশন এসেছিলাম আমরা যে যদি ভি ইকুয়াল টু সি হয়ে যায়, মানে আমরা যত দিন যাব, কেন ভি ইকুয়াল টু সি হবে না ফর এ মেটেরিয়াল পার্টিকেল, আর একটা করে যুক্তি পাবো। সেখানে যদি ভি ইকুয়াল টু সি হয়, মনে রাখতে হবে ফর এ মেটেরিয়াল পার্টিকেল, ফর এ মেটেরিয়াল পার্টিকেল যার মাস আছে, তার ক্ষেত্রে যদি ভি ইকুয়াল টু সি হয়ে যায়, তাহলে এই ফর্মুলা থেকে পাবো এল ইকুয়াল টু এল নট এন্ড রুট ওভার 1 মাইনাস 1, তো ইট ইজ 0। তার মানে যে ফ্রেমে বসে আছে, সাপোজ কোন একটা ফ্রেম আছে আমার কাছে এস, তো সেই ফ্রেমের ভেলোসিটি যেটা ভি ইকুয়াল টু সি, আর সেই ফ্রেমে একটা রড আছে, তার লেন্থ হচ্ছে এল নট, এরকম দেখছি আমরা। তো শুধু রড বলো না, সেই ফ্রেমে ভেলোসিটি যদি সেম হয়ে যায়, তাহলে তার রেসপেক্টে সবকিছুর লেন্থ হয়ে গেছে 0। তো অল উইল কন্ট্রাক্ট টু এ সিঙ্গেল পয়েন্ট, ইউনিভার্স উইল কন্ট্রাক্ট টু এ সিঙ্গেল পয়েন্ট। আর যদি সেরকমই হয়ে যায়, তাহলে তার ব্রহ্মাণ্ডকে ট্রাভেল করতে সময় লাগার কথা নয়। তো সেটা সেই দ্বিতীয় ফর্মুলা থেকে বুঝতে পারবো আমরা যে ভি ইজ ইকুয়াল যদি সি হয়, তাহলে হোয়াট এভার বি ডেল্টা টি নট শুড বি 0। উল্টে দাও এখান থেকে, তো ডেল্টা টি নট ইকুয়াল টু সাম 1 মাইনাস 1 ডেল্টা টি। এটা যদি 0 হয়, তাহলে ডেল্টা টি নট মাস্ট বি 0। তো প্রপার টাইম ইন্টারভ্যাল বিটুইন দ্য টু ইভেন্টস ইজ 0। তার মানে এক ইউনিভার্সকে ঘোরা শুরু করলো, ঘোরা শেষ করলো, কোনো টাইম বাড়েনি, টাইম চেঞ্জ হয়নি। ইট ইজ দ্য প্রপার টাইম ইন্টারভ্যাল, মানে যে ফ্রেমে বসে আছে তার ঘড়ি। তো ব্রহ্মাণ্ডকে ট্রাভেল করে নিল
কোনো সময়ই লাগলো না, টাইম উইল স্টপ। দ্যাট মিনস টাইম উইল স্টপ, ঘড়ি থেমে গিয়েছে। তো দিস ইজ নেভার পসিবল, দিস ইজ নট পসিবল। ওই জন্য মেটেরিয়াল পার্টিকেলের ভেলোসিটি কখনোই লাইটের ভেলোসিটি সমান হতে পারে না। এরপরে যখন আমরা মাস ট্রান্সফরমেশন করবো, মোমেন্টাম করবো, এনার্জি করবো, ইভেন ডবলার ইফেক্ট করবো, তখন সবইতেই দেখলো যে এরকম এরকম ভি ইজ ইকুয়াল টু সি কখনোই, প্রত্যেকটি কেসে কিছু না কিছু একটা বাধা হয়ে গিয়েছে। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে রিলেটিভিটি অফ সাইমালটেনিয়াটি। এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। রিলেটিভিটি অফ সাইমালটেনিয়াটি। তো এটা কি জিনিস? এটা বলা হচ্ছে সাইমালটেনিয়াস সাইমালটেনিয়াস। দুটো ইভেন্ট যদি সাইমালটেনিয়াস হয় কোনো একটি ফ্রেমে, অন্য একটা ফ্রেম থেকে সাইমালটেনিয়াস নাও হতে পারে। এটা হচ্ছে অ্যাকচুয়াল মানে। তার মানে কি, সাপোজ এটা একটা ফ্রেম, এটা এস ফ্রেম। মানে আমি যে ফ্রেমে বসে আছি এখন, সাপোজ এটাই আমার এস ফ্রেম। আর সেই ফ্রেমে দুটো লোকেশন, এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন, দুটো আলাদা আলাদা লোকেশন। তো কোনো একটা ঘটনা ঘটেছে দুটো আলাদা আলাদা লোকেশনে, কিন্তু একই টাইম, ঠিক আছে, একই টাইমে ঘটেছে। তো কোনো একটা হয়তো এখানে একটা লাইট অন হয়েছে, এখানে লাইট অন হয়েছে সেম টাইম, ঠিক আছে। কেউ বন্দুকে করে গুলি শুট করেছে, এখানে কেউ শুট করেছে, কত টাইমে? সেম টাইমে, একদম সেম সেম ব্যাপার। এটা অন্য ফ্রেম থেকে কেউ দেখবে, তাহলে তার ক্ষেত্রে দুটো ইভেন্ট সাইমালটেনিয়াস নাও হতে পারে। কে আগে কে পরে, কেউ একজন আগে হয়ে যাবে, কেউ একজন পরে হয়ে যাবে। তো তার জন্য যেটা এক্সাম্পল, যেটা সব বইতেই যেভাবে প্রমাণটা করা হয়, সেটা হচ্ছে যে ধরো যাক তোমার কাছে একটা এস ফ্রেম আছে, আর এস ফ্রেমে তুমি আছো, আর এই ফ্রেমে এটা একটা কিছু একটা বাক্স বা কিছু, আর এখানে একটা বাল্ব আছে, আর এখানে একটা মিরর লাগানো আছে, আর এটাকে বলছি আমরা M1, আর এখানে আর একটা মিরর লাগানো আছে, এটা হচ্ছে M2। এবার দুখানা ইভেন্ট আমরা ডিফাইন করছি ফর ফর ইন দ্যাট ফ্রেম। কি এস ফ্রেম থেকে দুখানা ইভেন্ট, ইভেন্ট 1 এটাকে বলছি কি, সেটা একটা ইভেন্ট তৈরি করলাম আমরা, যে এখান থেকে লাইট চারিদিকে ট্রাভেল করবে, এদিকেও যাবে, এদিকেও যাবে, সব দিকে যাবে। তো এই লাইট যেই অন হলো, অন হওয়ার সাথে সাথে যখনই এই লাইটটা এখানে গিয়ে এসে পড়বে, মিরারের উপর এসে পড়বে, আর মিরার সঙ্গে সঙ্গে ব্রেক করবে, ভেঙে যাবে। এরকম কিছু একটা ইভেন্ট আমরা তৈরি করলাম। এটাও তাই, এইদিকে যখন লাইট এসে এই মিরারের উপর এসে পড়বে, তখন মিরার ব্রেক করবে। দ্যাট ইজ দ্য ইভেন্ট, দ্যাট ইজ আওয়ার ইভেন্ট। তাহলে ইভেন্ট 1 কি? লাইট হিটস মিরার 1, M1, আর কি হলো? ইট ব্রেকস। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট ইভেন্ট। আর সেকেন্ড ইভেন্ট কি? সেম জিনিস, লাইট হিটস মিরার M2 and it breaks। আর দুটোই যেহেতু এটা একটা ইনার্শিয়াল ফ্রেম, তো এই রেসপেক্ট এখানে যদি কেউ বসে থাকে, কেউ একজন এখানে বসে আছে হোল্ডিং দ্য বাল্ব, তার রেসপেক্টে সবাই রেস্ট। তার ভেলোসিটি থাক না থাক জানার দরকার নেই, আমরা এস ফ্রেম বলেছি, তার মানে বলবো এর রেসপেক্টে বাকিরা সব মুভ করছে, এরকম ধরে নেবো আমরা। তো এটাকে আপাতত রেস্ট হিসেবে আমরা ভাবছি। তো বাল্ব এখানে অন করা হয়েছে, এখান থেকে আলো ওইদিকে যাচ্ছে, মিরারে যে আলো এসে পড়লো, মিরার ভেঙে গেল, এখান থেকেও মিরার ভেঙে গেল। তো ইট ইজ সাইমালটেনিয়াস, কারণ এই যে ডিস্টেন্স, এটা একদম মিডল পয়েন্ট, দিস ইজ দ্য মিডল পয়েন্ট। আর দুটো মিরারের ডিস্টেন্স সেন্টার থেকে দুজনেরই সমান। তো এখানে বাল্ব জ্বালালাম, সিম্পল ব্যাপার, দুদিকে আলো চলে গেল, এবং এই মিরারটা ভাঙলো, এই মিরারটা ভাঙলো। তো এক টাইম টি, কোন পজিশন, এটা অন্য একটা পজিশন, এটা একটা অন্য পজিশন, তো পজিশন ভ্যারি করছে, বাট সেম টাইম। সো দিস টু ইভেন্টস আর সাইমালটেনিয়াস, দিস টু ইভেন্টস আর সাইমালটেনিয়াস। এবার এই ঘটনাটি আমরা বিভিন্ন ফ্রেম থেকে দেখবো। সাপোজ কোন একটা ফ্রেম আমার কাছে আছে এরকম, এটা এটা একটা ফ্রেম, এই ফ্রেমটাকে বলছি এস ফ্রেম, আর এস প্রাইম ফ্রেম, আর এটা ভি ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে ফরওয়ার্ড ডিরেকশনে, ঠিক আছে, রানিং ফরওয়ার্ড উইথ ভেলোসিটি ভি। তাহলে এই ফ্রেমে যদি বসে থাকি আমি, তাহলে মনে হবে এই যে যে বাক্সটার কথা বলেছি, যেটা যার ভেতরে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে, সেটা উল্টো দিকে ট্রাভেল করছে। আর দুজনের ক্ষেত্রে যেটা সেম ব্যাপার, সেটা হচ্ছে লাইট পালসে যেটা ভেলোসিটি, সেটা দুই জায়গায় সমান। এরও সি, এখান থেকে যদি লাইট পালসে ভেলোসিটি মাপি, তাহলে ইট ইজ অলসো সি।
So light pulse is going at the same speed in both the frames. Light pulse is going in same speed c in all the frames. It is independent of frame. তাহলে কি হবে, আমি যদি এই ফ্রেম থেকে একে দেখি তাহলে মনে হবে এটা উল্টো দিকে ট্রাভেল করছে, যেহেতু আমি উল্টো দিকে যাচ্ছি ভি ভেলোসিটি নিয়ে, তাহলে মনে হবে এই উল্টো দিকে যাচ্ছে। আর যদি উল্টো দিকে যায় তাহলে কি হবে, সাপোজ একবার বাল্ব অন করে আলো ছেড়ে দিয়েছে তারপরে নিভিয়ে গেছে, তো এটা এরকম কেস ছিল। যখনই আলো ছেড়েছিল তারপরে ভি ভেলোসিটি নিয়ে উল্টো দিকে চলে আসছে, তখন এটা নেক্সট পজিশন যেটা সেটা হচ্ছে এটা। তাহলে এই জায়গাতে আমার বাল্ব ছিল, লাইট ছিল এই জায়গায় এল। আর যেহেতু আমার রেসপেক্টে এই মুভ করছে এবং আলোর গতিবেগ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মতো নয় যে ট্রেনের মধ্যে যা হচ্ছে বাইরে থেকে দেখবো সেরকম ঘটনা ঠিক নয়, ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়। ট্রেনের মধ্যে হকার যখন যায় নিচে থেকে যখন আমরা দেখি তখন তার ভেলোসিটি চেঞ্জ হয় x - vt হিসাবে, কিন্তু লাইটের ক্ষেত্রে সেরকম ঘটনা ঘটে না। লাইটের ক্ষেত্রে সব ক্ষেত্রেই ভেলোসিটি সি। তাহলে এখান থেকে ভেলোসিটি সি, এখান থেকে ভেলোসিটি সি, বাট এইদিকে যে লাইট আসছে তাকে আরো লঙ্গার ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, বিকজ দিস মিরর m1 is shifted towards left, m1, and this mirror is there. তাহলে মিরর একটু এগিয়ে এসছে, একটু পিছিয়ে গেছে, তাহলে লাইট তো এদিকে ট্রাভেল করছিল, তাহলে দেখতে পাচ্ছি ছেড়ে যাওয়ার পরে লাইট পালস ছেড়ে দেওয়ার পরে এই লাইট পালসকে m2 মিররের কাছে একটু অল্প সময়ের মধ্যে এসে চলে আসবে, কারণ m2 ইজ শিফটেড। আর ভেলোসিটি তো সি, যদি ভেলোসিটি আলাদা আলাদা হতো তাহলে আমাদের কোনো ব্যাপার ছিল না, তাহলে তো সিম্পল ট্রান্সফরমেশন আমরা যা দেখি সেম ঘটনা দেখবো। কিন্তু এখানে তা না, এখানে দেখছি এইদিকে যে পালস আসছে তাকে লঙ্গার ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে। আর যেহেতু লঙ্গার ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, সুতরাং m1 will break later than that of m2, ঠিক আছে? তাহলে m2 যেটা for s prime, from the s prime frame, m2 will break first. তাহলে বুঝতে পারছি যে দুটো ইভেন্ট এখানে সাইমালটেনিয়াস হয়েছিল, একই সময়ে দুটো মিরর এখানে ব্রেক করেছিল। অন্য একটা ফ্রেম থেকে দেখছি m2 আগে ভাঙছে, আফটার দ্যাট m1 will break. সিমিলারলি যদি আরেকটা ফ্রেম আমার কাছে সেম ফ্রেম ধরে নিই, সাপোজ s ডাবল প্রাইম ফ্রেম, আর ইট ইজ মুভিং ইন দ্য নেগেটিভ ডিরেকশন উইথ ভেলোসিটি সেম ভেলোসিটি v, তাহলে সেম জিনিস দেখবো আমরা এখানে দেখবো মিরর বক্স ইজ শিফটেড টুয়ার্ডস রাইট। তাহলে এটা আমার m1, এটা লাইট পালসের পজিশন, আর এটা হচ্ছে m2, এটা m1 আর এটা m2। তো এখানে দেখতে পাচ্ছি যে এই দিক বরাবর যে লাইট যাচ্ছে তাকে লঙ্গার ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, সো ইট উইল ব্রেক লেটার আফটার দ্যাট m1 উইল ব্রেক। m1 আগে ব্রেক করবে, তারপর m2। তো এখানে কি m1 উইল ব্রেক ফার্স্ট। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে যে অর্ডারিং যে হচ্ছে, যে কোনো একটা ফ্রেম থেকে কেউ দেখছে সাইমালটেনিয়াস ইভেন্টের ক্ষেত্রে, ফর দ্য সাইমালটেনিয়াস ইভেন্ট, তাতে দুটো একটা জিনিস দেখতে পাচ্ছি যে সাইমালটেনিয়াস তো তারা নয়। অন্য একটা ফ্রেম থেকে যখন দেখছি আমরা তখন দেখছি তারা সাইমালটেনিয়াস নয়, এ আগে হচ্ছে এ পরে হচ্ছে। অন্য একটা ফ্রেম থেকে দেখছি তখন যে সেই সাইমালটেনিয়াসের যে অর্ডার সেটাও পাল্টে যাচ্ছে, মানে কে আগে হবে কে পরে হবে, that will define the velocity of that frame and the direction of that velocity of that frame. এটাকে বলা হয় রিলেটিভিটি অফ সাইমালটেনিটি সেম ফেনোমেনা, মানে সেম ঘটনা দুটো একই ফ্রেমে একই সময়ে ঘটছে, তাহলে অন্য একটা ফ্রেম থেকে সেটা একই সময়ে হবে সেটা নাও হতে পারে। হ্যাঁ, ডেইলি লাইফে আমরা এরকম দেখতে অভ্যস্ত নই, তো সাইমালটেনিয়াস ইভেন্ট বিভিন্ন ফ্রেম থেকে দেখো তো দে উইল বি সাইমালটেনিয়াস, কিন্তু লাইট স্পিডে যদি সেই ফ্রেম ভেলোসিটি যদি অর্ডার অফ সি হয় তাহলে কিন্তু সেই ঘটনা হবে না। তো এটা লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে আমাদের ব্যাখ্যা করতে হবে যে এখানে টাইম টি, এখানে টাইম টি, তো তাদের ডিফারেন্ট পজিশন ডিফাইন করো। এটা একটা ফ্রেম, সাপোজ এই পজিশন যেটা একটা পজিশন x1, এটা একটা পজিশন, তো সাপোজ x2 কোন ফ্রেমে আছে, আমি s ফ্রেমে আছি, তো দিস ইজ দ্য ফ্রেম, এটা x1, দিস পজিশন ইজ x2, টাইম কত t, যখন মিরর ব্রেক করবে সেম টাইম, এই মিররটা যখন ব্রেক করবে তখন সেম টাইম t, সো দ্যাট ইজ দ্য ইভেন্ট ইন s frame. Now use the Lorentz transformation in for s prime frame or s double prime frame, কোনো একটা জন্য। তো আমরা s prime frame এর জন্য ডিফাইন করব, কি দেখবো যে তারা সাইমালটেনিয়াস হচ্ছে কিনা। তো ইন s দুখানে ইভেন্ট ডিফাইন করেছি আমরা, e1 দ্যাট ইজ x1, t, পজিশন আলাদা, টাইম সেম,
and other event is e2, other position x2, and time is same t. Now use the Lorentz transformation for s prime frame. s prime frame যে ইভেন্টটা ফার্স্ট ইভেন্টটা e1 প্রাইম বা ফার্স্ট ইভেন্ট যেটা e1 ই বলছি আমি, তার জন্য যে টাইম সেটা t1 প্রাইম, এটা t1 ইকুয়াল টু t, এটা t2 ইকুয়াল টু t, আর এটা t1 প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু গামা ইনটু, বা থাক গামাটা বসিয়ে দিই, t মাইনাস vx বাই c স্কয়ার and divided by root over 1 minus v square by c square. ঠিক আছে, this is the time. এটা t1 মানে t, তো t1 minus vx by vx1 হবে, vx1 by c square and divided by 1 minus v square by c square. V is the frame velocity. Event 2, we are not interested in the position, just time simultaneous দেখতে চাইছি আমরা, so time calculation করছি। t2 prime equal to t2 মানে t minus v x2 and c square divided by root over 1 minus v square by c square. তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা যে x1 x2 আলাদা, তো এটা t minus something, এটা t minus something, they are not equal. t minus এটা x1 আর এটা t minus x2, x1 x2 তো সমান নয়, সুতরাং t1 is not equal to t2, t1 prime is not equal to t2 prime, so they are not simultaneous. কতটা ডিফারেন্স তাদের মধ্যে টাইমে, তাহলে বিয়োগ করো, দুটো সাইমালটেনিয়াস তো নয়, যদি এই ভেলোসিটি নিয়ে যায় তাহলে হোয়াট ইজ হাউ মাচ ডিফারেন্স বিটুইন দ্য ইভেন্টস, তো t2 প্রাইম মাইনাস t1 প্রাইম, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আর যদি এটা বসাই আমরা t2 প্রাইম, তো এখানে t আর t কেটে যাবে, t বাই সামথিং গামা এন্ড t বাই গামা, তো এই দুটো কেটে যাবে, আর এখানে v বাই c স্কয়ার এন্ড একটা এরকম পড়ে থাকবে, তো এটা মাইনাস v বাই c স্কয়ার into x2 minus x1 divided by root over 1 minus v square by c square. এটা হচ্ছে টাইমের ডিফারেন্স। আর এটা দেখতে পাচ্ছি আমরা যে x2 minus x1 is positive, x1 এতটা, this is your x1 and this is your x2, so x2 minus x1 is positive, so this quantity is positive. তাহলে টোটাল নেগেটিভ, v তো v frame velocity c square and root over 1 minus v square by c square, so all are positive, তাহলে মাইনাস আছে একটা, so result will be negative. আর যদি নেগেটিভ রেজাল্ট হয় তাহলে বুঝতে হবে a বেশি a কম, so t2 prime is less than t1 prime. They are not simultaneous, and দেখতে পাচ্ছি যে t2 prime মানে এই যে এই যদি এটা যদি এই দিক বরাবর এগিয়ে যায়, মানে ফ্রেম ভেলোসিটি এই দিকে, তাহলে আমার মনে হবে দিস বক্স ইজ মুভিং টুয়ার্ড লেফট, তাহলে বুঝতে পারছি এটা আগে ঘটে যাবে। আরেকটা জিনিস দেখবো আমরা যে x2 minus x1, এটা আবার কি? x2 minus x1 মানে যে ফ্রেমে আছি সেই ফ্রেমের যে ডিস্টেন্স, সেটা x2 minus x1 সেটা হচ্ছে s ফ্রেম থেকে এই দুটোর মধ্যে যেটা ডিস্টেন্স সেটা। তো যদি বেশ ওটা আমি আসছি পরে, বেশ ওটা আমি আসছি পরে, একটু পরে আসছি। বেশ, তো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে এটা। বেশ, নাও হোয়াট হ্যাপেন ইফ x1 ইকুয়াল টু x2? ইফ x1 ইকুয়াল টু x2, তার মানে কি এবার দুটো ইভেন্ট একই সাথে ঘটবে, একই পজিশনে ঘটবে, তার মানে তারা দুটো ইভেন্টই নয়, একটাই ইভেন্ট, তাই না? দুটো বাল্ব একই জায়গায় জ্বলেছে, একই জায়গায়, তার মানে কি তারা একটাই ইভেন্ট, একই পজিশন, টাইম ইজ সেম দুজনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কত? t2 প্রাইম মাইনাস t1 প্রাইম ইকুয়াল টু 0, কারণ x1 ইকুয়াল টু x2, তাহলে সেক্ষেত্রে তারা সাইমালটেনিয়াস, t2 প্রাইম ইকুয়াল টু t1 প্রাইম লাইক এ সিঙ্গেল ইভেন্ট, তো এটাকে ডাবল ইভেন্ট ভাবারই দরকার নেই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সাইমালটেনিটি, রিলেটিভিটি অফ সাইমালটেনিটি। বিভিন্ন ফ্রেম থেকে যদি দেখি তাহলে তাদের সাইমালটেনিটি মেনটেন হবে না। এখন একটা জিনিস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে অর্ডার অফ ইভেন্টস। আমরা তো সাইমালটেনিয়াস ঘটনার কথা বলছি, যদি সাইমালটেনিয়াস না হয়, সাপোজ এটা একটা ইভেন্ট, কিছু একটা হলো কোন একটা টাইমে, আফটার সাম টাইম নিউ পজিশন, নিউ টাইম, আর একটা ইভেন্ট ঘটেছে,
তাহলে কেউ একজন ঘটেছে আর আফটার দ্যাট আর একজন কেউ ঘটেছে, তা দুটো দুটো টাইমের মধ্যে ডিফারেন্স রয়েছে। আর সেক্ষেত্রে আর একটা জিনিস আছে রিলেটিভিটি ও সাইমালটেনিটি পড়ে, সেটাকে বলে অর্ডার অফ ইভেন্টস। সেটা কি, সেই রেজাল্ট আমাদের লাগবে একটু পরে। হ্যাঁ, তো অর্ডার অফ ইভেন্টস, আমরা একটা রিলেশন পড়েছি যে কোনো একটা ফ্রেমে প্রপার ফ্রেম সাপোজ, তো তাতে প্রপার ফ্রেম মানে যে ফ্রেমে ক্লক রেস্ট, তো তার যে টাইম ইন্টারভ্যাল সেটা যদি ডেল্টা টি নট হয় and divided by root over 1 minus v square by c square equal to the improper time interval। ঠিক আছে, এটা কি ডেল্টা টি দুটো ইভেন্টের মধ্যে টাইম গ্যাপ, ওয়ান ইভেন্ট হ্যাজ অকার্ড, আফটার দ্যাট আদার ইভেন্ট ইজ অকার্ড। তো দুখানে ইভেন্ট হয়েছে, টাইম মাপা হয়েছে, সো দিস ইজ দ্য প্রপার টাইম ইন্টারভ্যাল এন্ড দিস ইজ দ্য স্মলেস্ট টাইম ইন্টারভ্যাল ডিভাইডেড বাই সামথিং, এটা ইমপ্রপার টাইম ইন্টারভ্যাল মাপা হয়েছে। তাহলে এটা এটা দুটো টাইমের কথা বলছে, গ্যাপের কথা বলছে। তো ইফ ডেল্টা টি নট গ্রেটার দেন জিরো, তার মানে কি কোনো একটা ইভেন্ট ঘটেছে, তারপর আর একটা ইভেন্ট ঘটেছে, পরের টাইম আগের টাইম বাদ দিয়েছে, তো ইট ইজ জিরো, দেন ডেল্টা টি ইজ গ্রেটার দেন জিরো। আবার ইফ ডেল্টা টি নট লেস দেন জিরো, দেন ডেল্টা টি লেস দেন জিরো। তার মানে কি অর্ডার অফ ইভেন্টস বা অর্ডারিং অফ ইভেন্টস ক্যানট বি চেঞ্জ বাই চেঞ্জিং ফ্রেমস। ফ্রেম যদি চেঞ্জ করি তাহলে তুমি অর্ডার অফ ইভেন্ট পাল্টাতে পারবে না। কোনো একটা ফ্রেম থেকে সাপোজ কোনো একটা ফ্রেম তোমার কাছে এরকম এটা একটা ফ্রেম আছে এস ফ্রেম, কোনো একটা ইভেন্ট এখানে ঘটেছে, কোন পজিশনে ঘটেছে, এক্স পজিশনে, কত টাইমে ঘটেছে, টি ওয়ান টাইমে। আরেকটা ইভেন্ট এক্স টু পজিশনে ঘটেছে, কত টাইমে ঘটেছে, তো সেটা টি টু টাইমে ঘটেছে, এবং এর পরে এ ঘটেছে, এই ইভেন্টের পরে এই ইভেন্ট ঘটেছে অন্য, তাহলে কি, তাহলে টি টু ইজ গ্রেটার দেন টি ওয়ান। আর যদি এ আগে ঘটে পরে ঘটে, তাহলে টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন এন্ড টু ইভেন্ট হ্যাজ অকার্ড এট ডিফারেন্ট পজিশন উইথ ডিফারেন্ট টাইম। অন্য ফ্রেম থেকে যদি এই ঘটনাটা দেখি, তাহলে যদি টি টু গ্রেটার দেন টি ওয়ান হয়, তাহলে অল ফ্রেমস, যে কোনো ফ্রেম থেকে যদি দেখি, এরা কিন্তু সাইমালটেনিয়াস নয় আগের কেসের মতো, তাহলে এই অর্ডারটা মেনটেন হবে। তার মানে আগে এই ঘটবে, তারপরে ও ঘটবে। অর্ডার অফ ইভেন্ট ক্যান নট বি চেঞ্জড। তার মানে এই ইভেন্টগুলোকে বলা হয় কজালি কানেক্টেড, কজালি কানেক্টেড মানে কজ ওয়াইজ কানেক্টেড ইভেন্ট বলা হয়। ইট ইজ মেনটেন, মানে যে কোনো ফ্রেম, সাপোজ তোমার এটা এক্স ওয়ান মাইনাস এক্স টু, তো তোমার একটা ফ্রেম আছে, এটা এস প্রাইম ফ্রেম, আর সেই ফ্রেমে তোমার যেটা ভেলোসিটি বা ফ্রেমের যেটা ভেলোসিটি ভি, সেটা যদি ভি এক্স টু মাইনাস এক্স ওয়ান অ্যান্ড ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান হয়, একজন ইভেন্ট সাপোজ আরেকজনকে ফলো করছে, ফলোইং ইভেন্টস আর কল দা কজালি কানেক্টেড। হ্যাঁ, মানে একটা কারণ হয়েছে, তার একটা ফল হয়েছে, মানে তারা রিলেটেড, ইন্টার রিলেটেড। কোনগুলো ইন্টার রিলেটেড নয় সেটাও আমি বলবো একটু পরে। যেমন আমি আগের দিন বলছিলাম যে আমাদের এই যে আমরা আছি, আমাদের পূর্বপুরুষরা ছিল বলেই আমরা আছি, তো দ্যাট ইভেন্টস আর কল দা কজালি কানেক্টেড ইভেন্ট, তারা ছিল বলে আমরা আছি। এটা যদি বিভিন্ন ফ্রেম থেকে কেউ দেখে, তাহলে এটাই দেখবে যে আমার আমার দাদু আগে হয়েছিল, তারপরে বাবা, তারপরে আমরা, এইভাবে জেনারেশন চলছে। এমনটা নয় যে উল্টো দিক থেকে কেউ দেখছে। হুম, তো অর্ডার অফ ইভেন্ট ক্যান নট বি চেঞ্জ, তুমি এটা পাল্টাতে পারবে না। আমরা যে ওয়ার্ল্ডে বাস করি, যেখানে টাইম সর্বদা বেড়ে বেড়ে যায়, ফরওয়ার্ড ডিরেকশনে টাইমের মুভমেন্ট রয়েছে, সেই ফ্রেমে বসে, সেই সিস্টেমে বসে তুমি সেই অর্ডার অফ ইভেন্টটা পাল্টাতে পারবে না, যতই তোমার ভেলোসিটি হোক না কেন, অ্যাজ লং অ্যাজ দ্য ভেলোসিটি ইজ এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান অ্যান্ড ইট ইজ লেস দেন সি। ইট ইজ লেস দেন সি। যদি গ্রেটার দেন সি হয়ে যায়, তাহলে সেটা পরের কথা, দেখবো আমরা যেটা কি, সেটা যদিও পসিবল নয়। কোনো ফ্রেম ভেলোসিটি যদি লেস দেন সি হয়, তাহলে একে ফলো করবে। ওই ফ্রেম থেকে যদি দেখা যায়, তাহলে হ্যাঁ, অর্ডার অফ এ আগে ঘটেছে, এ পরে ঘটেছে, তো অর্ডার অফ ইভেন্ট ইজ ফিক্সড। ইট ইজ ফিক্সড, অর্ডার অফ ইভেন্ট ইজ ফিক্সড, এটা কেউ পাল্টাতে পারবে না, অ্যাজ লং অ্যাজ দ্য ভেলোসিটি ইজ লেস দেন সি, ফ্রেম ভেলোসিটি ইজ লেস দেন সি। যদি গ্রেটার দেন সি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু হবে না। তা সেটা যদি এক্সাম্পল দিতে পারি আমরা, যে কি রকম ঘটনা ঘটে যাবে যদি এই ভেলোসিটি, কোন একটা ফ্রেম যদি লাইটের গতিবেগ থেকে বেশি গতিবেগে যায়, তাহলে অর্ডার অফ ইভেন্ট ক্যান বি চেঞ্জড। কি রকম সেটা, সাপোজ একটা এক্সাম্পল, সাপোজ দুখানা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো না, তোমার কাছে
একটা ফ্রেম আছে, এটা একটা ফ্রেম, আর দ্যাট ফ্রেম ইজ এস প্রাইম and it is moving with velocity v। আর এখানে মানে একটা ট্রেন ভাবতে পারো তুমি, তো ট্রেনের একটা বগি ভাবছি আমরা এরকম কিছু একটা, ভি ভেলোসিটি মুভ করছে, ইট ইজ লেস দেন সি, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ভি ইজ লেস দেন সি। এখানে সাপোজ সেই একই ফেনোমেনা একটা বাল্ব রাখা আছে, আর এখানে একটা মিরর রাখা আছে, সেটা M1, এখানে একটা মিরর রাখা আছে, তো সেটা M2। আর এখানে দুই বন্ধু বসে আছে, এটা একজন বসে আছে আর এটা একজন বসে আছে, ঠিক আছে, এবার নাম দিয়ে দিতে পারো ABC করে কিছু একটা নাম দিতে পারো। তো এবার কি হচ্ছে, এদিকে আলো যাচ্ছে, এদিকে আলো যাচ্ছে, আলো জ্বলে বন্ধ হয়ে গেল জাস্ট, ঠিক আছে, একবার আলো পালস হবে, দেয়ার ইজ এ পালস এন্ড দেন ইট উইল অফ। আর যখন এই পালস গেল, এইদিকে পালস গেল, এইদিকে পালস গেল, তো মিরর উইল ব্রেক সাইমালটেনিয়াসলি, ঠিক আছে। তাহলে ফর দ্য ফ্রেম এস প্রাইম, দুই বন্ধু তারা কি দেখবে যে M1 and M2 উইল ব্রেক সাইমালটেনিয়াসলি, সেম টাইমে দুটো মিরর ব্রেক করবে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমরা সাপোজ ট্রেনের মধ্যে যাচ্ছি, তো ট্রেনের মধ্যে গিয়ে যদি আমরা দুদিকে দুটো বল ছুড়ি, তাহলে দুটো বলই দুই দিকে দেওয়ালকে সেম টাইমে আঘাত করবে, কারণ ওটা ইনার্সিয়াল ফ্রেম, নতুন কোনো ফেনোমেনা না, আমরা জাস্ট এটা লাইট পালস দিয়ে বলছি যে লাইট দুই দিকে যাচ্ছে, তো দুদিকে মিরর আছে, তো দে উইল ব্রেক সাইমালটেনিয়াসলি। এখন এই ঘটনাটাই সাপোজ এখানে নিচে থেকে কেউ একজন দেখছে, একটা রেস্ট অবজারভার, তো সে দেখছে যে দ্য হোল সিস্টেম ইজ মুভিং টুয়ার্ড রাইট। আর সে কি করেছে, তার রেসপেক্টে সাপোজ এটা এস ফ্রেম, তার রেসপেক্টে কি হচ্ছে যে সে তো দেখছে পুরো সিস্টেম এদিকে মুভ করছে, বিকজ দ্য ফ্রেম ইজ মুভিং টুয়ার্ড রাইট। তাহলে লাইট পালস যেই ছাড়া হয়েছে, তখন এই মিররটা এর যে পজিশন, সেই পজিশনটা এগিয়ে চলে আসছে, আর ওর পজিশনটা পিছিয়ে চলে আসছে। সো দিস ইজ দ্য পজিশন অফ M1 and this is the position of M2 with respect to this observer। তো এটা সে আবার একই দাবি করবে, সে বলবে যে যেহেতু এই পাশে লাইট পালসটাকে দুজনেই ভেলোসিটি সেম, লাইট পালসের ভেলোসিটি সেম, কিন্তু এবার লাইট পালসকে কম ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, বিকজ লেফট পার্ট ইজ শিফটেড টুয়ার্ডস রাইট, আর একটু দূরে চলে গেছে, সুতরাং এই পালসকে আর একটু বেশি দূরত্ব যেতে হবে, সুতরাং তার ক্ষেত্রে গোটা ঘটনাটা সাইমালটেনিয়াস নয়, যেটা আমরা একটু আগে দেখলাম, ঠিক আছে, দুটো ঘটনা সাইমালটেনিয়াস নয়। এবার সে কি করেছে, সে দেখছে দুটো ঘটনা যখন সাইমালটেনিয়াস নয়, তখন কিছু মজার কাণ্ড করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, এ আগে ভাঙবে, আর তারপরেও তার হাতে কিছু সময় থাকছে যে সময়ে ওইটা ভাঙবে। তো পালস যেই জেনারেশন হলো, একটা পালস জাস্ট ফাট করে একটা পালস বেরোলো, আর সে পালস বেরোনোর পরে সে এই মিররটাকে ব্রেক করে দিল, এই মিররটাকে সে নিজে ভেঙে দিল, সে গেল তো উইথ সাম ভেলোসিটি ভি, আর সে গিয়ে এটাকে ব্রেক করেছে, ঠিক আছে। তাহলে আর পজিশন কত, সাপোজ এই পজিশনই ছিল, এই সেম পজিশন, তার লোকেশন যেটা এটা সেম পজিশনে সে আছে, যে মুহূর্তে পালস জেনারেশন করেছিল তার পজিশনও এটা। তো সে কি করলো, ঠিক সেই মুহূর্তে ওকে ব্রেক করেছে। এ সেটা করতে পারে, কেন পারে, কারণ তার ক্ষেত্রে দুটো ঘটনা সেম টাইমে হয়নি, দুটো ঘটনা সেম টাইমে হয়নি, এ একটু আগে এ একটু পরে। তাহলে কি ঘটনা ঘটে গেল, কি ঘটনা, M1 ভাঙেনি বাট M2 ভেঙে গেছে, তো M2 ব্রেক্স বাট M1 ইজ নট। এইরকম ঘটনা ঘটিয়ে ফেলেছে। এখন এই যে দুটো বন্ধু বসে আছে, তারা কি দেখবে, যেহেতু কেউ একজন M2 কে ভেঙে দিয়েছে আফটার দা পালস, এটা মনে রাখতে হবে যে পালস এ যখন দেখেছে যে পালস বেরিয়ে গেছে, তারপরে কিন্তু ছুটেছে, তারপরে যদি একে ছুটতে হয়, তাহলে তাকে লাইটের গতিবেগ থেকে বেশি গতিবেগে ছুটতে হবে, ঠিক আছে, বিকজ লাইটের স্পিড হচ্ছে সি, তো সি স্পিডে যদি যাই, তাহলে তো বুঝতে পারছি একেও ব্রেক করবে, একেও ব্রেক করবে, আর সে দেখেছে পালস, তারপরে সে ওকে ব্রেক করা শুরু করবে, তো লাইটের স্পিডের থেকে বেশি গতিবেগে গিয়ে সে এটাকে ভেঙে দিয়েছে। বা এখানে যে বন্ধু বসে আছে, এই ফ্রেমে যে বন্ধু বসে আছে, পালস যে মুহূর্তে পালস হলো, দুই বন্ধু বসে আছে, কোন একটা বন্ধু লাইটের গতিবেগের থেকে যেই পালস ছেড়ে দিয়েছে এখান থেকে, এই যে সেকেন্ড বন্ধুটা আছে, এটা এ একটা ফ্রেন্ড, এটা বি একটা ফ্রেন্ড, তো বি ফ্রেন্ড কি করেছে, লাইট পালস দেখার পরে ওই ফ্রেমেই সে লাইটের স্পিডের থেকে বেশি স্পিডে গিয়ে ওকে ভেঙে দিয়েছে, তাহলে তার ক্ষেত্রে পসিবল।
এক্ষেত্রে যেমন পসিবল, এর ক্ষেত্রেও সেরকম পসিবল। তাহলে দেখতে পাচ্ছি যে সাইমালটেনিয়াস দুটো ইভেন্ট এখানে কোনো একটাকে ব্রেক করে দিয়েছে। তার মানে কি, এবার যদি এটা এ ভাবে, এ বন্ধু, একে যদি বলা হয় যে এই ঘটনাটাকে তুমি ব্যাখ্যা করো, এ কি ব্যাখ্যা করো? এ বলবে যে লাইট পালস যখন ছাড়া হয়েছিল, দুদিক বরাবর যখন পালস গিয়েছে, তো দুদিক বরাবরই তার স্পিড হচ্ছে সি, এদিকেও স্পিড সি, এদিকেও স্পিড সি, দুদিক বরাবরই ডিস্টেন্স সমান। তাহলে কোনোভাবেই কেউ দুটো মিররকে, একটা মিররকে ভেঙে দিয়ে আর একটা মিররকে সে রাখতে পারবে না, কোনোভাবেই সেটা সম্ভব নয়। কারণ সাইমালটেনিয়াস ইভেন্ট ঘটবে। এই যদি এখান থেকে হয়, এই যদি ওখান থেকে উড়ে গিয়ে ওকে ইয়ে করে, তাহলে তার স্পিড লাইটের গতিবেগ থেকে বেশি হতে পারে, তখন চেঞ্জ হতে পারে সিস্টেম, তখন চেঞ্জ হতে পারে। আর একটা কি, ওকে বললো তুই টাইম পেলি কোথায়? যে বি বন্ধুকে বলবে যে তুই টাইম পেলি কোথায়, তোর ভেলোসিটি তো এই ভেলোসিটি তো সি, আর তোর ভেলোসিটি তো সি। সাপোজ এটা এটা বন্ধু, এটা মেটেরিয়াল পার্টিকেল, একটা তো মেটেরিয়াল পার্টিকেলের ভেলোসিটি একটা, তো দেখলাম যে ভি গ্রেটার দেন সি হলে, হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি কজালি কানেক্টেড ইভেন্টস আর এটা এটা কজ, এটা ইভেন্ট, মানে তার রেজাল্ট। আলো বেরিয়েছে, তার জন্য মিরর ভেঙেছে, তো দিস আর দ্য কজালি কানেক্টেড ইভেন্ট। তো সেই কজালি কানেক্টেড ইভেন্টে দেখতে পাচ্ছি আমরা কিছু গড়বড় হচ্ছে ভি গ্রেটার দেন সি হলে। আর একটা যুক্তি কি, আর একটা যুক্তি, এ বন্ধু এই পাশের যে বন্ধুকে সেটা বলবে যে তুই টাইম পেলি কি করে? এর ভেলোসিটি তো সি, এরও ভেলোসিটি সি, এইদিকে যা টাইম লাগার কথা এইদিকেও তাই টাইম লাগার কথা, আর তোর ভেলোসিটি তো লাইটের গতিবেগের থেকে বেশি নয়, তুই তো মেটেরিয়াল পার্টিকেল, মেটেরিয়াল পার্টিকেল ভেলোসিটি লাইটের গতি হবে না, তাহলে তুই এক্সট্রা টাইমটা পেলি কোথায়? তো তাকে রিভার্স ওয়েতে যেতে হবে। এক্সট্রা টাইমের কথা যদি বলতে হয়, তাহলে বলতে হবে তুই কি টাইম ট্রাভেল করেছিস? যে ফরওয়ার্ড টাইমের কথা যেটা আমি বলছি, যে টাইম সবসময় বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে তুই কি উল্টো দিকে ট্রাভেল করেছিস? যে যে টাইমের আমি ক্যালকুলেশন করছি, সেই টাইমের বাইরে কি কিছু ক্যালকুলেশন আছে? মানে উল্টো দিকে গিয়ে টাইম ট্রাভেল করে গিয়ে কি মিররটাকে ভেঙে দিয়েছিস? ঠিক আছে। তো তাহলে যদি লাইটের গতিবেগের থেকে বেশি গতিবেগে যেতে হয়, তাহলে টাইম ট্রাভেল ইজ পসিবল, টাইম ট্রাভেল ইজ পসিবল, বাট থিওরিটিক্যালি পসিবল। তার মানে যদি আমি অর্ডার অফ ইভেন্ট পাল্টাতে চাই, আমার দাদুকে মারতে চাই, তাহলে আমাকে নেগেটিভ টাইমে ট্রাভেল করতে হবে উইথ দ্য স্পিড গ্রেটার দ্যান স্পিড অফ লাইট। তাহলে যে কজালি কানেক্টেড ইভেন্ট যারা, তারা গন্ডগোল হতে পারে, যে আমি আমার দাদুকে মেরে দিলাম অথচ আমি বেঁচে আছি, এরকম ঘটনা হতে পারে। তো টাইম ট্রাভেল ইজ নট পসিবল। যেহেতু টাইম ট্রাভেল যদি হয়, তাহলে অর্ডার অফ ইভেন্ট পাল্টে যেতে পারে। কোন একটা ফেনোমেনাকে তুমি অতীতে গিয়ে পাল্টে এলে, আর তারপরে বর্তমানে গিয়ে বাস করছো, তাহলে চেঞ্জ হতে পারে, অর্ডার অফ ইভেন্ট চেঞ্জ হতে পারে। তো এটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল যদি আমি বলি, কোন একটা কোনো ইনফরমেশন, আমাদের কাছে তো লাইটের গতিবেগ আছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ইনফরমেশন কিছু একটা, লাইট। তো আমাদের যেটা তথ্য সেটা কি, যে কোনো ইনফরমেশন লাইটের গতিবেগের থেকে বেশি গতিবেগে ট্রাভেল করতে পারবে না। দ্যাট ইজ দ্য পস্টুলেট অফ রিলেটিভিটি। রিলেটিভিটি যে দুটো পস্টুলেট আছে, তার মধ্যে একটা পস্টুলেট হচ্ছে নো ইনফরমেশন ক্যান বি সেন্ট উইথ এ স্পিড গ্রেটার দ্যান দ্য স্পিড অফ লাইট। নো ইনফরমেশন, কোনো ইনফরমেশন ক্যান নট ট্রাভেল, নো ইনফরমেশন ক্যান ট্রাভেল উইথ স্পিড greater than speed of light, greater than c। এটা এবার সাপোজ আমরা একটা তিনটে তিন বন্ধু, সাপোজ এটা একটা, এর হাতে একটা বল আছে, এটা একটা বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, আর একটা বন্ধু এখানে দাঁড়িয়ে আছে। তো নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, আর এটা সি। আর কোনো একটা বলকে আমি দেখতে পাচ্ছি কেন? কারণ এক্ষেত্রে আলো আসছে, আর সে আলো রিফ্লেক্ট হয়ে আমার চোখে এসে পড়ছে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে সে আলো যদি না আসে আমার কাছে, তাহলে কিন্তু আমি দেখতে পাবো না। তো যতই এর হাতে বল থাক, যদি অন্ধকারে বসে থাকে সে, তাহলে আমি বল দেখতে পাবো না, যতই এর হাতে বল থাক। তো ইনফরমেশন ট্রাভেল করতে হবে, সূর্যকে দেখতে পাবে তখনই যদি সূর্য থেকে আলো আসে তোমার কাছে, আদারওয়াইজ তুমি পাবে না। তো টাইম তো লাগবেই আলো আসতে, ইনফরমেশন। আর তার ভেলোসিটি, যেটা লাইটের ভেলোসিটি বা ইনফরমেশনের ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে সি। ফর দ্যাট কেস, এই বলটা এর হাতে আছে কি নেই, সেই ইনফরমেশনটা আসতে তার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি হচ্ছে সি, কারণ লাইট এসে ফল করছে, রিফ্লেক্ট করছে, সো ইট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট, সি। আর সাপোজ এখানে তিন বন্ধু আছে এবিসি, তো এখানে একটা বল আছে, আর এই বলটাকে এ বন্ধু কি করবে, ভি greater than c, it is a material particle, it cannot travel with a speed greater than c, but we assume that the ball can travel with a speed greater than c। তো এখান থেকে ভি গ্রেটার দেন সি, লাইটের গতিবেগের থেকে বেশি গতিবেগে বলটাকে ছুড়ে দেবে বি এর হাতে। আর এখানে
এই যে বি লোকটি বসে আছে বা সি লোকটি যে বসে আছে, তারা এর হাতে বল আছে কি নেই সেটা জানতে পারবে তখনই যদি এখান থেকে আলো রিফ্লেক্ট করে এর চোখে এসে পড়ে। তাহলে দ্যাট ইজ দ্য ইনফরমেশন ওয়ান। ইনফরমেশন ওয়ান সেটা কি? এখান থেকে ইনফরমেশন ওয়ানের স্পিড কত? সি। তো সি স্পিডে ইনফরমেশন যাচ্ছে যে বি বি বলবে যে হ্যাঁ এর হাতে বল আছে। তো যে মুহূর্তে হাতে বল আছে তা আলো রিফ্লেক্ট হতে শুরু করেছে, মানে ইনফরমেশন ওয়ান ট্রাভেল করছে, সে রাস্তাতে আছে, বাট বল ইজ ট্রাভেলিং ফাস্টার দ্যান দ্যাট ইনফরমেশন, বিকজ বলের গতিবেগ লাইটের গতিবেগের থেকে বেশি। এরকম একটা কেস আমরা কনসিডার করছি। তাহলে ইনফরমেশন আসছে, ইনফরমেশন রাস্তায় পড়ে আছে, বল চলে আসছে বি এর হাতে, এ ছুড়ে দিয়েছে বলটাকে, বি কে দিয়েছে, আর বি বলটাকে লুফে নিয়েছে। তাহলে এখানে বল চলে এলো, কিন্তু এর হাতে বল ছিল কি ছিল না সেই ইনফরমেশন এখনো পৌঁছায়নি, সেটা রাস্তায় আছে। যখনই বি এর কাছে বল চলে এলো, বি এবার কি করবে? সে আবার গ্রেটার দেন সি ভেলোসিটি নিয়ে সি কে ছুড়ে দেবে বলটা। সি, এটা সি মানে এটা অন্য কিছুর নাম দিই, এ বি, সাপোজ পি, পি পার্টিকেল। তো ভি কি করলো? সে আবার বলটাকে সি এর কাছে ছুড়ে দিয়েছে, আর এর কাছে মানে পি এর কাছে ছুড়ে দিয়েছে। এর কাছে বল আছে কি নেই, এর এর হাতে বল আছে কি নেই সেটা বুঝতে পারবো এই বল থেকে আলো রিফ্লেক্ট হয়ে এর কাছে আসবে কি আসবে না। তো দ্যাট ইজ দ্য ইনফরমেশন টু। এখান থেকে আলো রিফ্লেক্ট করবে আর সেই ইনফরমেশন ওর কাছে এসে পড়বে। এবার ফার্স্ট ইনফরমেশন রাস্তাতে আছে, সেকেন্ড ইনফরমেশন কখন থেকে শুরু হয়েছে? যখন বি এর হাতে বল চলে এসছে। যেই বি এর হাতে বল চলে এসছে, ইনফরমেশন টু যে আমার কাছে বল আছে, তো আলো পড়ে তার কাছ থেকে সেই ইনফরমেশন পি পি পর্যন্ত যাবে। তো ইনফরমেশন টু আগে পৌঁছাতে শুরু করে দিয়েছে, বি কিন্তু রাস্তাতে। ঠিক আছে, ইনফরমেশন আবার কেসটা বলে দিচ্ছি আমি। এর হাতে বল আছে, তো বল ট্রাভেল করছে, বল চলে গেল, ইনফরমেশন পড়ে আছে, ইনফরমেশন পেছনে পেছনে আসছে, বল বি এর হাতে চলে গেল। যখনই বি এর হাতে বল চলে গেল, তখন বি তো আবার বি এর কাছে বল আছে, তো সেখান থেকে তো ইনফরমেশন যাচ্ছে আবার ওক্ষেত্রে, কারণ পি বলবে যে বি এর হাতে বল আছে কি নেই, দ্যাট ইজ দ্য ইনফরমেশন। কিন্তু ফার্স্ট ইনফরমেশন যখন পৌঁছায়নি, বল তো তখন বি এর কাছে পৌঁছে গিয়েছে, বলের ভেলোসিটি তো গ্রেটার দেন সি। তাহলে সেকেন্ড ইনফরমেশন অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু ফার্স্ট ইনফরমেশন রাস্তায়। তাহলে ফাইনালি কি হচ্ছে যে ইনফরমেশন টু উইল রিচ ফার্স্ট দেন দ্য ইনফরমেশন ওয়ান। ইনফরমেশন টু চলে গেছে ওর কাছে। আর ইনফরমেশন টুটা কি? ইনফরমেশন টুটা হচ্ছে বি, বল যেটা সেটা বি এর কাছে আছে, আর সেটা শুরু হয়েছিল কোথা থেকে? এ এর কাছে। তাহলে ফার্স্ট ইনফরমেশন ট্রাভেল করেনি, সেকেন্ড ইনফরমেশন চলে গিয়েছে পি এর কাছে। ঠিক আছে, তো দ্যাট ইনফরমেশন টু উইল রিচ আর্লি টু দ্যাট অফ ইনফরমেশন ওয়ান, টু দ্যাট অফ ইনফরমেশন ওয়ান। তার মানে অ্যাকচুয়ালি কজ কে? এ, দিস ইজ দ্য কজ। বি, তো এই কজের ইনফরমেশন যে কারণ, সেই কারণ এখানে পৌঁছায়নি, পিতে এখনো পৌঁছায়নি। বাট এর এই যে কজ, তার জন্য ইফেক্ট কি হয়েছিল? বি যে লোকটি আছে তার এটা ইফেক্ট। এখান থেকে বল ছিল, তো সে একে ছুড়েছে, দ্যাট ইনফরমেশন, সে যে বলটা এখানে চলে গিয়েছিল, এ ছুড়েছিল বলে বলটা এখানে পেয়েছিল, সো দ্যাট ইজ দ্য ইফেক্ট, বল ইজ দেয়ার। আর এই ইনফরমেশন ছেড়েছে যেটা, সেটা ট্রাভেল করেছে কিন্তু সেটা আগে পৌঁছে গেছে। তাহলে ইফেক্ট আগে ঘটেছে, কজ পরে হয়েছে। কজ এখন পৌঁছায়নি, ইফেক্ট চলে এলো, বলের হাতে চলে এলো, কিন্তু বলটা কে ছুড়েছিল, সোর্স কে, সেটা পরে আসছে। উল্টো দিকে সিস্টেম চলছে। দ্যাট ইজ কল্ড দ্য নেগেটিভ ট্রাভেলিং, অর ভেলোসিটি গ্রেটার দেন সি যদি হয়, তাহলে এরকম ঘটনা ঘটবে, উল্টো দিকে যেতে পারবো, আগে ইফেক্ট হবে তারপরে কজ হবে, তো রিভার্স ওয়েতে আমরা ট্রাভেল করতে পারবো। সো দ্যাট ইজ নট পসিবল অ্যাকচুয়ালি। ঠিক আছে, আগে তো এ তো আগে দেখবে যে হ্যাঁ এর হাতে বল আছে, সেই ইনফরমেশনটা চোখে পড়বে, সে এটা ছুটলো, সেইটা দেখতে পাচ্ছে সে ছোড়াটা, তারপরে তো হবে। তো সো ওই জন্য কখনো টাইম ট্রাভেল ইজ নট পসিবল, এন্ড অর্ডার অফ ইভেন্ট ক্যান নট বি চেঞ্জড বাই চেঞ্জিং দ্য ফ্রেমস। তো আরো একটা মজার ঘটনা ঘটে রিলেটিভিটিতে, যেমন আমরা সাইমultaneity পড়লাম, অর্ডার অফ ইভেন্ট পড়লাম, সেরকম আরেকটা ইভেন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিনক্রোনাইজেশন অফ ক্লকস। সিনক্রোনাইজেশন অফ ক্লকস, এটা মানে হচ্ছে কোন একটা ফ্রেমে যদি বিভিন্ন ঘড়ি থাকে, তাহলে সমস্ত ঘড়ি সেম সেম রিডিং দেবে। যেমন আমি আগের দিন বলছিলাম যে আমরা বাড়িতে বসে আছি, তো আমার হাতে একটা ঘড়ি, দেওয়ালে একটা ঘড়ি, বেডরুমে একটা ঘড়ি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘড়ি থাকে আমাদের ঘরে, কিন্তু সব ঘড়ি সেই ফ্রেমের রেসপেক্ট, আমার ফ্রেমের রেসপেক্টে প্রত্যেকটি ঘড়ি রেস্ট।
এমনটা নয় যে বেডরুমে ঘড়িটা বেডরুমে রেখেছিলাম আর সেটা হাঁটতে হাঁটতে চলে গেছে অন্য কোথাও, সেরকম নয়। সো সবাই রেস্ট, তাহলে সবাই কারেক্ট রিডিং দেবে সেই ফ্রেমে। তো তোমার কাছে এরকম একটা ফ্রেম আছে, সেটা এটা সাপোজ এস প্রাইম ফ্রেম, এন্ড দ্যাট ফ্রেম ইজ মুভিং উইথ ভেলোসিটি ভি। আর বিভিন্ন জায়গায় এই ফ্রেমের এখানে একটা ডিস্টেন্স, এখানে একটা ক্লক লাগানো আছে, আর এই ক্লকটাকে আমরা বলবো সি আর, ইট ইজ কল্ড দ্য রিয়ার ক্লক। আর এই যে ক্লক, আরেকটা ক্লক আছে, এটা বললো সি এফ, এটা হচ্ছে ফ্রন্ট ক্লক, সামনে যে ক্লকটা আছে। বুঝতে পারছি ডিস্টেন্স অনুসারে এটা x1, এটা x2, তো এটা ছোট, এটা ফ্রেম মুভ করছে এই দিক বরাবর, তো এটা সামনে আছে, তো এটা হচ্ছে, যদি ফ্রেমটা এই দিক বরাবর ভেলোসিটি হতো তাহলে আবার এটাকে ফ্রন্ট ক্লক বলতাম, এটাকে পিছনের ক্লক বলতাম বা রিয়ার ক্লক বলতাম। তো এই ফ্রেমের রেসপেক্টে যদি এখানে কেউ বসে থাকে, এখানে যদি কেউ বসে থাকে, তাহলে বলবে এটা তো যা রিডিং এটা তো সেম রিডিং, বিকজ দ্য ক্লকস আর রেস্ট উইথ রেসপেক্ট টু মি। সিম্পল ঘটনা যেটা আমাদের বাড়িতে ঘটে থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যদি এই যে ফ্রেমটা মুভ করছে আর অন্য কোনো ফ্রেম যদি রেস্ট ফ্রেম হয়, সে যদি দেখে আদার্স ফ্রেম থেকে, তাহলে এই প্রত্যেকটি ঘড়ির রিডিং আলাদা হয়ে যাবে। যদি হিসাব করে দেখি আমরা, তাহলে দেখবো রিয়ার ক্লক ইজ অ্যাহেড অফ দ্যাট অফ দ্য ফ্রন্ট ক্লক। এ এগিয়ে আছে, এ পিছিয়ে আছে, দুটো টাইম আলাদা। সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে রিলেটিভিটি অনুসারে, লরেন্স ট্রান্সফরমেশন অনুসারে সেটা প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো সাপোজ আর একটা ফ্রেম আমাদের এরকম ধরে নাও, এটা একটা ফ্রেম, এটা এস ফ্রেম। আর ঠিক যখন এখানে একজন বসে আছে, যখন এটা এর মুখোমুখি একদম সামনাসামনি, আর তখন কি করলো, এখানে যে মানুষটি বসে আছে এ রিডিং মাপবে তার ঘড়িতে, সে দেখবে যে কত রিডিং হয় আমি দেখবো। আবার এখানে আরেকজন বসে আছে, তো সে এই যে ডিস্টেন্সটা এর সামনাসামনি যখন আসবে, তো অ্যাট দ্য সেম ইনস্টেট অফ টাইম দুজনের টাইম মাপবে। তো লেট অ্যাট টাইম টি, এস অবজারভার্স হলো ভালো, এখানে একটা অবজারভার এখানে একটা অবজারভার, দুজনেই এ ওখানে গিয়ে তো মাপবে না। এস অবজারভার্স নোট দ্য রিডিংস অফ সি আর অ্যান্ড সি এফ opposite to the clock, এর অপোজিটে বসে আছে, এর অপোজিটে ও বসে আছে। তো সাপোজ let us consider at time t, s observers note the readings of the cr and cf, rear clock and front clock এর তারা রিডিং মাপবে। তো আমরা সেটাকে ইভেন্ট হিসেবে ডিফাইন করছি, এস ফ্রেম থেকে আমরা যদি সেটাকে ইভেন্ট হিসেবে দিই, তাহলে এস ইন দ্য ফ্রেম অফ এস একটা ইভেন্ট, কি ইভেন্ট বলছি, সাপোজ E1 ইন দ্য ফ্রেম এস, E1 এটা একটা ইভেন্ট। কি ইভেন্ট সেটা, x1 পজিশনে টাইম, এর টাইম মাপবো আমরা, x1 পজিশনে t ইজিক্যাল টু t, তো তার টাইম মাপছি আমরা। তো কত সেটা, t ইজিক্যাল টু x ইকুয়াল টু x1 and t ইকুয়াল টু t, বা t1 ইকুয়াল টু t। আর একটা ইভেন্ট বলছি আমরা E2, সেটা কত, সেম টাইমে ওকে মাপবে। ঠিক আছে, সেম টাইমে ওকে মাপবে, বলো যে একই টাইমে যেন ক্লকটা দেখবি, এখানে বসে আছে এখানে বসে আছে, টু ক্লকস আর সিনক্রোনাইজড। বলবে যখনই তোর মাথায় ওর থাকবে, ওর মাথায় ওখানে থাকবে, সেম ঠিক সেই মুহূর্তে একই টাইমে এই ফ্রেমে সেম টাইমে দুটো ক্লকের রিডিং মাপবো আমরা। সো x ইকুয়াল টু x2 and t2 ইকুয়াল টু t, সেম টাইমে ডিফারেন্ট পজিশন দ্যাট। তাহলে এর ক্ষেত্রে যদি দুজনেই t বলে, এও যদি বলে t, এও যদি বলে t, তাহলে হোয়াট ইজ দ্য লরেন্স ট্রান্সফরমেশন ফর দিস ফ্রেম is prime for the E1, t1 prime equal to t1 মানে t minus vx1 by c square and square root of 1 minus v square by c square. Similarly, E2 ক্ষেত্রে t2 prime equal to t minus vx2 by c square and divided by square root of 1 minus v square by c square. তাহলে t2 prime minus t1 prime যদি করি আমরা, তাহলে t2 prime minus t1 prime equal to minus v by c square x2 minus x1 divided by root over 1 minus c square by c square. তো দেখতে পাচ্ছি t1 prime is not equal to t2 prime, t2 prime is not equal to t1 prime। তার মানে কি,
তার মানে at t is equal to t in s, two clocks giving readings t1 prime and t2 prime of s prime, and they are not same. This is the time interval of s prime between the two clocks readings. s prime যে রিডিং দুটো মেপেছি আমরা, যে s prime কি রিডিং দেখাচ্ছে বলা হচ্ছে t2 prime and t1 prime সেম টাইমে at the time of t মাপা হয়েছে, আর দুখানা রিডিং বেরিয়ে আসছে, একটা t2 prime বেরিয়ে আসছে, একটা t1 prime বেরিয়ে আসছে, and that are not same. So at time t two clocks give readings t1 prime and t2 prime of s prime. Okay. And t2 prime minus t1 prime is the time interval between the clock readings. Time interval, that is the difference of time between the clock readings. Now x2 prime is greater than x2 is greater than x1. এটা x1, এটা x2, তো দেখতে পাচ্ছি এটা x2, তাহলে x2 x1 এর থেকে বড়, so x2 minus x1 is greater than 0, that is it is positive, তাহলে the whole quantity will be negative, it is negative there, so t2 prime is less than t1, তার মানে t2 prime is less than t1 prime, তার মানে কি with respect to me t2 prime মানে কি, t2 prime মানে এটা রিডিং, এটা যেটা রিডিং দেখাচ্ছে t2 prime, এটা রিডিং কি দেখাচ্ছে t1 prime, তো দেখাচ্ছে t2 prime is less than that of t1 prime, তার মানে t1 prime এর মান বেশি, তাহলে a এগিয়ে আছে, a রিডিং বেশি, a রিডিং কম, ঠিক আছে, তাহলে অতএব কি দেখতে পাচ্ছি, তো t2 prime is less than t1 prime, that is cr clock, that is the rear clock, is ahead of cf, ফ্রন্ট ক্লকের থেকে রিয়ার ক্লক এগিয়ে আছে, তাহলে যদি ডায়াল দেখায় আমি যদি এদের ঘড়ি মাপতে চাই, তাহলে দেখতে পাবো যে যে কেউ একজন ট্রাভেল করছে, আর আমি যতই বলি সাইমালটেনিয়াস, তাদের কিন্তু প্রত্যেকটি ঘড়ি আলাদা আলাদা, তো এটা যদি রিডিং এরকম হয় এর রিডিং একটু এরকম বেশি পার দিচ্ছে, এটা এর থেকে একটু বেশি পার দিচ্ছে, তো রিয়ার ক্লক ইজ অ্যাহেড অফ সিএফ, ঠিক আছে, অথবা উল্টো করে বলতে পারি যে দ্য ফ্রন্ট ক্লক ল্যাগ, অর দ্য ফ্রন্ট ক্লক ল্যাগ, পিছনে আছে, ল্যাগ বিহাইন্ড। এবার এই এক্সপ্রেশনটা কি আরেকটু অন্যভাবে আমরা লিখতে পারি, x2 minus x1 সেটা কি t2 prime minus t1 prime, এটা হচ্ছে সেই টাইমের ডিফারেন্স, কতটা, হাউ মাচ, অ্যান্সার ইজ t2 prime minus t1 prime, এতটা হচ্ছে ওই ল্যাগ বিহাইন্ড, or the front clock lags by an amount t2 prime minus t1 prime, t2 is less than t1, তো উল্টো করে বলতে পারো তুমি, অসুবিধা নেই, এতটা অ্যামাউন্ট ম্যাগনিটিউড অনুসারে, হ্যাঁ, কতটা পরিমাণে, এতটা পরিমাণে, আর তার ভ্যালু কি, তার ভ্যালু হচ্ছে মাইনাস ভি বাই সি স্কোয়ার and something x2 minus x1, x2 minus x1 কি, x2 minus x1 যেটা, সেটা হচ্ছে ক্লক দুটোর মধ্যে সেপারেশন ইন দা ফ্রেম এস, ঠিক আছে, ক্লক দুটোর মধ্যে সেপারেশন ইন দা ফ্রেম এস, তাহলে x2 minus x1 আমরা পড়েছি যে l equal to l0 into root over 1 minus v square by c square, or l0 equal to l by root over 1 minus v square by c square, তো আমি আছি এস ফ্রেমে, আমার রেসপেক্টে তো ক্লক রেস্ট নেই, তাহলে আমি x2 minus x1 মেপেছি, so that is not the rest length, that is not the proper length, so this is the length x2 minus x1,
and divided by something কত something root over 1 minus v square by c square is the proper length L naught। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে minus v by c square into x2 minus x1 divided by that is the proper length। তো সেটাকে তুমি L naught বলতে পারো। তাহলে ডেল্টা টি যেটা বলবো আমরা, বা ডেল্টা টি নট যেটা ডিফারেন্স, যেটা দ্য ক্লকস, দুটো ক্লকের মধ্যে সেপারেশন যদি আমাকে দেয়, দিস ইজ দ্য রেস্ট সেপারেশন। এল নটটা কি? এল নট হচ্ছে দ্য রেস্ট লেন্থ, রেস্ট সেপারেশন বিটুইন দ্য ক্লকস, separation between the clocks. So delta t prime equal to minus v by c square into L naught। তার মানে যদি তোমার কাছে একটা যানবাহন থাকে বা কিছু একটা রকেট তোমার সামনে দিয়ে উড়ে চলে গেল, আর তার ঘড়ির তার ইয়েতে বিভিন্ন রকম ঘড়ি লাগানো আছে, এইটা একটা ঘড়ি, 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 আর যদি ফ্রেম এই দিক বরাবর ট্রাভেল করে, তুমি যদি গ্রাউন্ড থেকে দেখো, তাহলে দেখবে প্রত্যেকটি ঘড়ি আলাদা আলাদা টাইম দিচ্ছে। এটা সব থেকে বেশি টাইম দিচ্ছে এরকম, তারপরে একটু কম, তারপরে আর একটু কম, তারপরে এরকম, তারপরে এরকম। তো প্রত্যেকটি ঘড়ি ডিফারেন্ট ডিফারেন্ট টাইম দিচ্ছে। দে আর নট সিঙ্ক্রোনাইজড। কোন একটা ফ্রেমে তারা সিঙ্ক্রোনাইজড। So for the other frame of reference, for the other frames, clocks are not synchronized. Clocks are not synchronized. ওই জন্য আমাদের যেটা লেংথ কন্ট্রাকশনে যেটা ফর্মুলা, বা আমাদের ওই টানেল প্যারাডক্স বা ল্যাডার প্যারাডক্সে যদি আমরা বলে দিই যে একই নির্দিষ্ট টাইমে সেই ঘর বন্দি করা হয়েছে ল্যাডারকে, তাহলে দ্যাট ইজ নট, যে T1 T2 হলেও এদের ক্ষেত্রে প্রত্যেকটি টাইম সমান নয়। দ্য টাইম ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট ফ্রেম। তো কেউ যদি বলে দেয় সাইমালটেনিয়াসলি আমি দরজা বন্ধ করেছি, সেটা কতটা ভ্যালিড, সেটার উপরে প্রশ্ন রয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই জন্য প্যারাডক্স গুলো আছে। তো সেটার আরো ডিটেলস এক্সপ্লানেশন আছে এই সিনক্রোনাইজেশন থিওরি থেকে, আমাদের ওই ল্যাডার প্যারাডক্স রিজলভ করা হয়েছে। সেটার আলাদা টপিক, সেটা মানে লেংদি টপিক, একদিনে বলার টপিক নয়, সিলেবাসের মধ্যে ওটা আসে না। জাস্ট প্যারাডক্সটা জেনে নিয়ে রিজলভ করার অনেক টেকনিক রয়েছে। আর টাইম ডাইলেশনে যেটা টুইন প্যারাডক্স, সেটাও রিজলভ করা যায়, কিন্তু সেটা জেনারেল থিওরি আর রিলেটিভিটি দিয়ে আরো ভালো রিজলভ করা যায়। ব্যস্ত এবার যেটা দেখলাম আমরা, যে আমরা যে জিনিসগুলো পড়ছি, সাইমালটেনিয়াস পড়লাম, অর্ডার অফ ইভেন্টস পড়লাম, আর দেখলাম আমাদের বিভিন্ন ক্লক বিভিন্ন রকম টাইম দিচ্ছে, এবং যেটা রিয়েল ক্লক সেটা বেশি টাইম দিচ্ছে ফ্রম দ্য ফ্রন্ট ক্লক। নাও ভেলোসিটি ট্রান্সফরমেশন ফর্মুলা। এবার আরেকটা জিনিস যেটা রিলেটিভিটির খুব ইম্পর্টেন্ট টপিক, এটা ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা, যেটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অনুসারে আমরা এক ধরনের পড়েছিলাম, কিন্তু দেখলাম যে সেটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন সব কথা সঠিক বলছে না, স্পিড অফ লাইটের ক্ষেত্রে সব গন্ডগোল করে দিয়েছে। লরেন্স ট্রান্সফরমেশন বের করেছিলাম আমরা কেন? কারণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেগুলো, ইলেকট্রোম্যাগনেটিক এক্সপেরিমেন্ট যেগুলো, সেগুলো ঠিকঠাক হচ্ছিল না। নিউটনস ল তো ঠিক ছিল, নিউটনস ল নিয়ে কোনো ঝামেলা সৃষ্টি হয়নি, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক আইনস্টাইনের পস্টুলেট যেটা, যে লাইটের স্পিড সেম হবে, বাট গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন যদি ইউজ করি, তাহলে দেখতে পেলাম আমরা যে লাইটের স্পিড ইনভেরিয়েন্ট হচ্ছে না, বিকজ এরকম কিছু একটা পেয়েছিলাম ভিএক্স বা ইউএক্স, তখন আমি দেখছিলাম ইউএক্স প্রাইম ইকুয়াল টু ইউএক্স মাইনাস ভি, and uy prime equal to uy and uz prime equal to uz, এরকম কিছু একটা পেয়েছিলাম আমরা। আর যদি স্কোয়ার রুট করি, তাহলে রুট ওভার ux স্কোয়ার uy স্কোয়ার uz স্কোয়ার, দ্যাট ইজ নট ইকুয়াল টু রুট ওভার ux স্কোয়ার প্লাস uy স্কোয়ার প্লাস uz স্কোয়ার প্রাইম স্কোয়ার যদি করি আমরা, y স্কোয়ার প্লাস uz স্কোয়ার। আর ফর দ্য লাইট এদিকে সেম হতে হবে, এটা c হতে হবে, এটাও c হতে হবে, বিকজ লাইট স্পিড ইজ ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট। তো তার জন্য দেখলাম যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইজ নট ট্রু। তো আমরা মডিফিকেশন করেছি, সেটা লরেন্স ট্রান্সফরমেশন করেছি। আর লরেন্স ট্রান্সফরমেশন যদি করতে হয়, তাহলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের যে ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা ছিল, যে ইউএক্স মাইনাস ভি টাইপের কিছু একটা ছিল, সেটাকে মডিফাই করতে হবে, যে যাতে করে ফ্রেম লাইটের ভেলোসিটি যেন ঠিকঠাক রেজাল্ট দেয় আমাকে, সব ফ্রেম থেকে যেন সি দেয়। তো তার জন্য আমাদের ফর্মুলা, নতুন ভাবে ফর্মুলা ডেরিভেশন করতে হবে, এন্ড ইট ইজ কল্ড ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা, বা ভেলোসিটি ট্রান্সফরমেশন অর অ্যাডিশন। তো দুটো ফ্রেম ধরে নাও, এটা একটা ফ্রেম এস, আর একটা ফ্রেম ধরে নাও এস প্রাইম। কমন অরিজিন তাদের এক্স এক্স প্রাইম অ্যাক্সিস, কমন অ্যাক্সিস, আর এটা অরিজিন হচ্ছে ও, আর এই অরিজিন হচ্ছে ও প্রাইম।
আর s prime is moving with velocity v in the positive x prime direction. এবার কোনো একটা পার্টিকেল আছে, কোনো একটা পার্টিকেল p, আর সেই পার্টিকেলের একটা ভেলোসিটি আছে কোন ফ্রেমে? s প্রাইম ফ্রেমে। s প্রাইম ফ্রেমে কোনো একটা পার্টিকেলকে দেখতে পাচ্ছি, যেমন নিচে আছো, ট্রেন আছে, ট্রেনের মধ্যে কেউ একটা মাছি উঠছে ট্রেনের মধ্যে, বা একটা পিঁপড়ে ট্রেনের দেওয়াল বেয়ে বেয়ে যাচ্ছে, আর সেটাকে নিচে থেকে কেউ একজন লক্ষ্য করছে। তাহলে পি হচ্ছে এই দিক বরাবর, মানে পি এর ভেলোসিটি যেটা সেটা এই দিক বরাবর, আর সেই ভেলোসিটিটাকে আমরা বলছি ইউ ভেক্টর। আমরা সবসময় পার্টিকেল ভেলোসিটিকে ইউ বলবো আর ফ্রেম ভেলোসিটিকে ভি বলবো। কোনো কোনো বই আবার ফ্রেম ভেলোসিটিটাকে ইউ বলা আছে। তো যেটাই করবে, যে বই থেকে নোট বানাবে, সেটা যেন একই রকম হয়, মানে যেন মিশে না যায়, নোটেশন যেন মিশে না যায়। কারণ আমি একটু আগে প্রপার লেন্থ বলেছি, কখনো এল বলেছি, কখনো এল নট বলেছি, কখনো টি টাও বলেছি, হ্যাঁ, কখনো আবার ডেল্টা টি বলেছি। তো যেটাই নোটে যেটা থাকবে সেটা যেন সেম সেম নোটেশন হয়। মিক্সড হয়ে গেলে কিন্তু পরীক্ষার জন্য অসুবিধা, পরীক্ষায় নামাতে অসুবিধা হবে। তো এদের পজিশন আছে, পি পজিশন এক্স কমা ওয়াই কমা জেড অ্যাট টাইম টি, এটা ফ্রম দ্য ফ্রেম এস, এস ফ্রেম থেকে ওকে দেখছি। আর এস প্রাইম ফ্রেম থেকে যদি একে দেখি, তাহলে এর পজিশন হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, এন্ড টাইম ইজ অলসো ডিফারেন্স ইজ টি প্রাইম। পার্টিকেল যেহেতু মুভ করছে, সুতরাং তার প্রত্যেকটি কোঅর্ডিনেটে চেঞ্জ হচ্ছে। তো ডিটি টাইম আমি ওয়েট করলাম, ডিটি টাইম ফর দ্য ফ্রেম এস, তাহলে কত মুভ করবে সে? এক্স প্লাস ডি এক্স, ওয়াই প্লাস ডি ওয়াই, জেড প্লাস ডি জেড, কত টাইমে? টি প্লাস ডিটি। এতটা ডিস্টেন্সে ট্রাভেল করেছে। নিউ পজিশন যেটা তার নিউ কোঅর্ডিনেট হচ্ছে এটা, এক্স প্লাস ডি এক্স, ওয়াই প্লাস ডি এক্স, এটা হচ্ছে নিউ পজিশন। পি পার্টিকেল চলে এসেছে এখানে, so it is the new position. And for the frame S prime, the new position will be x prime plus dx prime, y prime plus dy prime, z prime plus dz prime, and t prime plus dt prime. This is the new position of the particle P for S prime frame. At t equal to t prime equal to 0 তে origins are crossing, that is the same statement. তো আমরা সেরকম একটা কনসেপ্ট ধরেছি যে তাদের অরিজিন ক্রসিং সেম সেম জিনিস হয়েছে, তাদের কমন অরিজিন আছে এক্স এক্স প্রাইম বরাবর। লেট আস কনসিডার এ পার্টিকেল, পরীক্ষায় লিখতে হবে, লেট আস কনসিডার এ পার্টিকেল p, the coordinate of the p is xy, z and t. As time elapses from t to t plus dt, particle moves, and the velocity of the particle is u, and the components are ux equal to dx by dt. It's the x component of velocity, simple, for the frame s, dx dt, dy কত? dy by dt, uz কত? dz by dt. The components of velocity in the frame, এটা component ux, uy, uj, these are the components of velocity in the frame s. And what is for s prime frame? It is ux prime and dx prime by dt prime, uy prime equal to dy prime by dt prime, uz prime equal to dz prime by dt prime. s prime frame থেকে dx prime distance travel করেছে, আর dt prime time elapsed হয়েছে, তো তাদের যেটা রেশিও সেটা হচ্ছে ভেলোসিটি। আর আমরা দেখতে পাচ্ছি ইউএক্স প্রাইমের সাথে ইউএক্স এর সম্পর্ক কি। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ফর্মুলা ছিল, দ্যাট উইল বি মডিফাইড নাও। লরেন্স ট্রান্সফরমেশন কি বলছে? এক্স প্রাইম ইকুয়াল টু গামা ইন্টু এক্স মাইনাস ভিটি, এটা হচ্ছে ফর্মুলা আমাদের, এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, দিস ইজ দ্য লরেন্স ট্রান্সফরমেশন। এন্ড গামা ইজ নট এ ফাংশন অফ টাইম, সুতরাং যদি ডিএক্স প্রাইম করি আমরা, তাহলে গামা উইল বি কনস্ট্যান্ট, and dx minus velocity is constant, so it is dt. Okay? Gamma is not function of time, velocity is constant, so কোনো রকম টাইম ডেরিভেটিভ এদের হবে না, তো গামা ইজ কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ dx, v এর মতো হইলো, t এর ডেরিভেটিভ dt. Similarly t prime equal to gamma into t minus vx by c square. যদি এর ডেরিভেটিভ করি আমরা, dt প্রাইম করি, তাহলে again gamma is constant, এখান থেকে dt, v by c square it is constant, it is dx. আর যদি dx প্রাইম বাই dt প্রাইম করি, তাহলে ux প্রাইম পাবো আমরা। তাহলে ux প্রাইম ইকুয়াল টু dx প্রাইম বাই dt প্রাইম, তাহলে দুই জায়গা থেকে গামা কেটে যাবে, এখানে একটা গামা আছে,
একটা গামা আছে, আর dx প্রাইম মানে dx মাইনাস v dt বাই সামথিং, dx মাইনাস v dt বাই dt মাইনাস v বাই c স্কয়ার ইনটু dx। তো দুদিকে আমি dt dt দিয়ে ভাগ করে দিচ্ছি, উপরে dt নিচে dt, তাহলে dx বাই dt মাইনাস v and divided by 1 minus v by c square into dx by dt। ঠিক আছে, কি করলাম, এটাকে এটা দিয়ে ভাগ করলাম, তারপরে উপর নিচে dt দিয়ে ভাগ করে দিয়েছি, dx by dt লিখেছি, বা dt by dt মানে 1, v পড়ে রয়েছে, আর নিচে dt by dt মানে 1, আর v by c square dx by dt পড়েছে। আর dx by dt মানে তো ux, তাহলে এটা হচ্ছে ux minus v and 1 minus v by c square into x। এটা হচ্ছে ভেলোসিটি ট্রান্সফরমেশন ফর্মুলা। তো দেখতে পাচ্ছি ux প্রাইম ইজ নট ইকুয়াল টু x minus v, যেটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে বলা হয় যে এটা যদি ফ্রেম হয় আর এখানে যদি ফ্রেম ভেলোসিটি v হয়, একটা পার্টিকেলের ভেলোসিটি যদি ux হয়, বা আমাদের কোন একটা যদি এখানে ux প্রাইম হয় ভেলোসিটি, আর যদি আমি অন্য ফ্রেম থেকে দেখি, তাহলে আমাদের যে ux আর একটা ফ্রেম থেকে যেটা ভেলোসিটি হবে সেটা হচ্ছে ux প্রাইম প্লাস v, বেড়ে যাবে। যদি নিচে থেকে আমি দেখি তাহলে পার্টিকেলের ভেলোসিটি এন্ড দ্য ফ্রেম ভেলোসিটি, দুটো ভেলোসিটি মিশিয়ে ভেলোসিটি পাবে, and that is ux prime equal to ux minus v। এটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তুমি তো দেখতে পাচ্ছি ux prime is not equal to ux minus v divided by something 1 minus v by c square into ux। আর সিমিলারলি তুমি যদি আবার লরেন্স ট্রান্সফরমেশনে y prime equal to y ইউজ করি, আর তাকে যদি dt দিয়ে ভাগ করে দিই, ux prime বেরোলো, আমাদের আরো বের করতে হবে ux prime uy prime বের করতে হবে। তাহলে y prime is equal to y, Lorentz transformation, so dy prime equal to dy, আর সেই dy prime কে dt prime দিয়ে আবার ভাগ করো, তাহলে আরো কিছু একটা পাবো। কি পাবো সেটা পরে বলছি। আর একবার z prime equal to z, তাহলে dz prime equal to dz পাবো, আর সেই dz prime কে আবার dt prime দিয়ে ভাগ করো, তাহলে আবার কিছু একটা পাবো। আর সেই তিনটাকে যদি এক জায়গায় লিখি তাহলে সব কটা ভেলোসিটি ট্রান্সফরমেশন ফর্মুলা আমরা পেয়ে যাবো। আর কি বেরোবে রেজাল্ট, এটা হোম টাস্ক থাকলো, এটা নোট দেখবে বাড়িতে, বই দেখবে, তার ডেরিভেশন করে দেওয়া আছে, কিছুই না, এটা দিয়ে ভাগ করবে, তো জাস্ট একটা দুটো স্টেপ জাস্ট। তো কি ফর্মুলা পাবো, ux prime equal to ux minus v by 1 minus v ux by c square। v মানে হচ্ছে ফ্রেম ভেলোসিটি, আর ux যেটা সেটা হচ্ছে s ফ্রেমে ভেলোসিটির x কম্পোনেন্ট, ux প্রাইম যেটা সেটা হচ্ছে s প্রাইম ফ্রেমে ভেলোসিটি x কম্পোনেন্ট। uy prime equal to uy into root over 1 minus v square by c square। এটা দেখবে বেরোবে ক্যালকুলেশন করলে, বেরোবে, রেজাল্টটা মুখস্থ রাখবে। হ্যাঁ, এটা 1 minus v ux by c square, নিচেটা সেম বেরোবে, উপরটা শুধু ux uy minus root over 1 minus v square by c square এরকম। uz prime equal to uz, এটা সেম, uy যেটা সেটা uz এর ক্ষেত্রে সেম, 1 minus v square by c square and 1 minus v ux by c square। এটা হচ্ছে ভেলোসিটি ট্রান্সফরমেশন ফর্মুলা, মানে আমি এস প্রাইম ফ্রেম থেকে দেখছি, আর এস ফ্রেমের যে ভেলোসিটি সেগুলো হচ্ছে ux uy and uz, আদার্স ফ্রেম থেকে দেখছি, তো সেটা হচ্ছে ux প্রাইম uy প্রাইম and uz প্রাইম। আর যদি ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন বলে তাহলে রিপ্লেস v বাই মাইনাস v, যেখানে যেখানে v আছে সেখানে সেখানে মাইনাস v বসিয়ে দাও, তাহলে ux ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করো, তো ux ইকুয়াল টু ux প্রাইম প্লাস v ডিভাইডেড বাই 1 প্লাস vux prime by c square, uy prime equal to uy into root over 1 minus, এখানে কিন্তু আর মাইনাস প্লাস হয়ে যাবে না, কারণ এটা স্কোয়ার আছে, তো মাইনাস ভি স্কোয়ার মানে মাইনাসই থাকবে, তো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার and divided by 1 plus vux prime by c square, and the third component is uz prime equal to uz root over 1 minus v square by c square divided by 1 plus vx prime by c square। তো এগুলো হচ্ছে ভেলোসিটি ট্রান্সফরমেশন ফর্মুলা। আর এবার যদি আমরা ম্যাথমেটিক্স ইউজ করি, যে কোন একটা পার্টিকেলের ভেলোসিটি সাপোজ সি, মানে সরি আমাদের ফোটনের ভেলোসিটি হচ্ছে সি, তাহলে সেক্ষেত্রে অন্য ফ্রেম থেকে যদি দেখি তাহলে সেটা সি হবে কিনা, তাহলে সেটা এই ফর্মুলাতে তুমি বসাতে পারো।
যে ধরে নাও ইউ প্রাইম ইকুয়াল টু সি। ইউ প্রাইম ইকুয়াল টু সি মিনস হচ্ছে সাপোজ তুমি ধরো এক্স অক্ষ বরাবর ফোটন ট্রাভেল করছে কোন একটা ফ্রেমে, মানে একটা লাইট এস প্রাইম ফ্রেম, তো এখানে একটা ফোটন ভাবতে পারো, বাট লাইট ট্রাভেলস উইথ দ্য স্পিড সি। আর কত যে ফ্রেম ভেলোসিটি কি, ফ্রেম ভেলোসিটিটা ধরে নাও সি, মানে যে ফ্রেমে আমি বসে আছি সেই ফ্রেমটাকেও ধরে নিতে পারো সি, ঠিক আছে। আদারওয়াইজ তুমি যদি ফ্রেম ভেলোসিটি সি নাও হবো তো ঠিক আছে, আমি নেক্সট বারে ফ্রেম ভেলোসিটি সাপোজ ভি, পরবর্তীকালে এটাকে সি বলে দিচ্ছি আমি। ইউ প্রাইম ইকুয়াল টু সি, তো ভেলোসিটি ট্রান্সফরমেশন ফর্মুলাকে অন্য একটা ফ্রেম থেকে তুমি দেখো ইউ, বাকি কম্পোনেন্ট গুলো আর দেওয়ার দরকার নেই, জাস্ট একটা কম্পোনেন্ট আমরা দিচ্ছি ইউ প্রাইম ইকুয়াল টু সি। মানে কি বলছি, when the particles move in the x prime axis, ঠিক আছে, x প্রাইম অ্যাক্সিস যদি হয় তাহলে ইউ এক্স প্রাইম মানে এরকম জাস্ট ex prime equal to u prime, uy prime equal to uz prime equal to 0, তাই না? এই দিক বরাবর যাচ্ছে, তো ওই ফ্রেম থেকে এরকম, তাহলে আদার্স ফ্রেম থেকে কি ux কত, ux কত, ux হচ্ছে ux প্লাস ভি বাই সামথিং, তাহলে এটা ইউ প্রাইম প্লাস ভি বাই রুট ওভার 1 মাইনাস ইউ প্রাইম ভি বাই সি স্কোয়ার, ইউআই ইকুয়াল টু ইউজেড ইকুয়াল টু 0, কারণ এখানে এখানে আমাদের ওই এই যে এটা প্রাইম দিয়ে দিচ্ছি, প্রাইম না এটা ইউএক্স ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন না, ঠিক আছে। তো এটা ইউআই ইকুয়াল টু ইউজেড ইকুয়াল টু 0, এটা প্রাইম হবে। এগুলো বলতে হবে আমাকে, লাইভে থাকতে গেলে এগুলো লক্ষ্য রাখতে হবে, তাই না? কোথাও সামনাসামনি থাকলে যেমন স্যার এটা ঠিক হলো ইয়ে হলো সেরকম বলতে হবে না, আদারওয়াইজ মিস্টেক গুলো থেকে যাবে। আমরা তো ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন করছি, তো এদিকে সব ইনভার্স চলে আসবে, আর এদিকে সব আনপ্রাইম থাকবে, মানে এদিকে প্রাইম থাকবে এদিকে আনপ্রাইম থাকবে। তাহলে এখানে ইউআই প্রাইম 0, তাহলে এটা 0, ইউজেড প্রাইম 0, সেটা 0, তাহলে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্ট ভেলোসিটি যদি কোনো একটা ফ্রেমে না থাকে তাহলে আদার্স ফ্রেমেও থাকবে না, তাহলে ইউআই ইউজেড ইকুয়াল টু 0, আর শুধুমাত্র একটা কম্পোনেন্ট আছে, তো ট্রান্সফরমেশন অনুসারে এরকম। এবার ধরে নাও এই যে পার্টিকেলটা ফোটন, তাহলে ফোটন যদি হয় তাহলে স্পিড সি হয়ে যাবে, তাই না? স্পিড সি হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কি পাবে ফর্মুলা, ইউ প্রাইম ইকুয়াল টু সি, তাহলে ইউ কত, ইউ এটা ইউ এক্স প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু ইউ, জাস্ট ইউ বলতে পারো, এটাকে আর এক্স বলার দরকার নেই আলাদা করে, তো ইউ ইকুয়াল টু সি প্লাস ভি ডিভাইডেড বাই এটা আছে, আর এটা প্লাস হবে, এটা আমাদের এটা প্লাস হবে, আমরা এটা চেক করে নেবো, এটা প্লাস হবে, তো এটা সি 1 প্লাস ইউ প্রাইম তার মানে সি ইন্টু ভি বাই সি স্কোয়ার, তাহলে এটা কাটলো, তাহলে এটা সি প্লাস ভি বাই 1 প্লাস ভি বাই সি, আর সি প্লাস ভি এটা লসও করো, তাহলে সি প্লাস ভি উপরে চলে যাবে, ভি এটা কেটে যাবে, সরি উপরে চলে যাবে সি যাবে, তাহলে ইকুয়াল টু সি। তাহলে দেখতে পাচ্ছি যে ইউ প্রাইম যদি সি হয় তাহলে এস ফ্রেম থেকে যদি ফোটনের ভেলোসিটি মাপি দ্যাট ইজ অলসো ইকুয়াল টু সি, ঠিক আছে। তো এরকমই যদি ফ্রেম ভেলোসিটিও আমরা বলি সি, তাহলেও সি, মানে একটা ফোটন আর একটা ফোটনকে মানে পাশাপাশি দুটো ফোটন যাচ্ছে আর গ্রাউন্ড থেকে দেখা যাচ্ছে, মানে ফোটন যদি মানে ফোটন আলো জ্বেলেছে এরকম ব্যাপার, টর্চ জ্বেলেছে ফোটন, তো ফ্রেম ভেলোসিটিও ভি, সেক্ষেত্রে যদি সেরকম হয় ইউ প্রাইম ইকুয়াল টু সি আর ভি ইকুয়াল টু সি, ফ্রেম ভেলোসিটি অলসো সি, তাহলে এই ফর্মুলা থেকে ইউ কত, আদার্স ফ্রেম থেকে কত, সি প্লাস সি বাই 1 প্লাস সি ইন্টু সি মানে সি স্কোয়ার বাই সি স্কোয়ার দ্যাট ইজ 1, তো 2c বাই 2 তার মানে সি। তো এবার দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা যেটা, সেটা হচ্ছে যে এনি ভেলোসিটি যদি সি হয় তাহলে দেখতে পাচ্ছি সেটা আপার মোস্ট ভেলোসিটি যেটা সেটা সি হবে, কোন মেটেরিয়াল পার্টিকেলের ভেলোসিটি ওর থেকে বেশি হতে পারে না, এন্ড ইজ দ্য আপার লিমিট। যদি দেখতে পাচ্ছি যে ফ্রেম ভেলোসিটিও সি, ফোটনের ভেলোসিটিও সি,
তাহলে অন্য ফ্রেম থেকে দেখবো, তাহলে সেটা 2c নয়, 2c/2, দ্যাট ইজ সি। দেখতে যে হ্যাঁ এবার ঠিকঠাক আমাদের এবার যেটা আমাদের ম্যাক্সওয়েলস ইকুয়েশন যেটা বলে সেটা আবার কারেক্ট রেজাল্ট দেবে, যে সমস্ত ফ্রেমে লাইটের ভেলোসিটি যদি সি হয়, তাহলে নিউটনিয়ান মেকানিক্স যদি আমাদের ওই কি বলে ফ্যারাডে ইকুয়েশন বা ম্যাক্সওয়েলস ইকুয়েশন যেগুলো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অনুসারে ইনভেরিয়েন্ট হচ্ছিল না, এবার দেখতে পাচ্ছি হ্যাঁ ম্যাক্সওয়েলস আমাদের লরেন্স ট্রান্সফরমেশন অনুসারে সেম আইডেন্টিক্যাল রেজাল্ট দেবে, ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট রেজাল্ট দেবে। তো এই হচ্ছে আমাদের ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা। এটা থেকে বেশ কিছু অঙ্ক পাবে পরীক্ষায়, ঠিক আছে। তো আরেকটা জিনিস আমাদের করতে হবে, আরো অনেক জিনিসই আছে, তো একটার পর একটা থেকে আর একদিন লাগবে মোটামুটি, যা সিলেবাস দেখলাম আমি তাতে আর একদিন লাগবে। আর আরেকটা টপিক আজকে বলবো, সেটা হচ্ছে ডপলার ইফেক্ট। একটু তাড়াতাড়ি বলবো কারণ এটা অল্প সময়ের মধ্যে বলতে হবে, এটা একটা পরীক্ষায় শিওর কোশ্চেন। ডপলার ইফেক্টের দুভাবে বলা যায়, ডপলার ইফেক্ট 2-3 ভাবে বলা যায়, তো সামনে থাকলে অনেক রকম ভাবে আমি দেখাতে পারতাম, আর এখন করতে গেলে একটু স্টেপ জাম্প করতে হবে। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট মতো হতে চললো, 10-15 মিনিট মতো। বেশ, তো অ্যাবারেশন এন্ড ডপলার ইফেক্ট অফ এ লাইট ইন লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন ইউজ করে তোমাকে ডপলার ইফেক্ট দেখাতে হবে। তো খুব সিম্পল ওয়েতে আমরা ডপলার ইফেক্ট দেখাতে পারি, তো সেটা আসছি পরে। জেনারেলাইজ যে এক্সপ্রেশনটা সেটা ধরাই ভালো, সেটা দিয়ে আমরা বাকি কেসগুলোকে বলে দিতে পারি। তো তোমার কাছে একটা দুটো ফ্রেম আছে, ডপলার ইফেক্ট করছি আমরা। ডপলার ইফেক্ট জানা আছে তো সবার মোটামুটি ক্লাস 11 থেকে, সাউন্ড ওয়েভ। এই যে এখন পিকনিক করতে যাচ্ছে গাড়ি ফাড়ি, এখন পিকনিকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু যদি সকাল থেকে যে গাড়িগুলো পেরিয়ে যায় বক্স বাজিয়ে, যদি একটু কেয়ারফুলি শুনি আমরা, তাহলে দেখবো গাড়িটা আসার সময় যে ফ্রিকোয়েন্সিতে গান বাজছিল, বেরিয়ে যাওয়ার সময় একটা অন্য ফ্রিকোয়েন্সিতে গান বাজছে, ফ্রিকোয়েন্সিটা কমে যায়। যদি খুব কেয়ারফুলি শুনি তাহলে ইজিলি আমরা দেখতে পাবো। বা খুব একটা মোটরসাইকেল একটা হর্ন বাজাতে বাজাতে আসছিল, যে পি, এই যে পেরিয়ে যাওয়ার পরে এরকম একটা ফ্রিকোয়েন্সি শিফট হচ্ছে, তো এটার কারণ হচ্ছে ডপলার ইফেক্ট। যে যে সাউন্ড, এটা তো এই যে ওয়েভ গুলো আসছে তাদের মধ্যে যে গ্যাপ, এটা হচ্ছে ল্যামডা। হ্যাঁ, এটা হচ্ছে ল্যামডা। আর যে যেটা বাইক হোক কিছু হোক, এখানে হর্ন আছে, তো এটা এ যে সাউন্ড সিস্টেম এখান থেকে তৈরি করছে, আর যদি এ নিজেই চলে, ঠিক আছে, নিজেই চলে, আর এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে আছো, তাহলে কি হবে, যে সাউন্ড সে যেভাবে ছাড়ছে, একটা সাউন্ড আর দুটো মানে দুটো ওয়েভ ফ্রন্টের মধ্যে যে গ্যাপ যেটা, আর সোর্স যদি নিজেই ট্রাভেল করে তাহলে এই গ্যাপটা কমে। আর যদি উল্টো দিকে ট্রাভেল করে, তোমার থেকে যদি মোটর বাইক যদি উল্টো দিকে ট্রাভেল করে এই দিক বরাবর, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি এটাই যে ও উল্টো দিকে ট্রাভেল করবে, তাহলে এই একটা ওয়েভ ছাড়লো, পরবর্তী ওয়েভটা যখন ছাড়বে তখন তাদের গ্যাপটা বেড়ে যাবে, কারণ সে তো নিজেই একটু সরে এসছে, তো এটা গ্যাপ বেড়ে যাবে, গ্যাপ বেড়ে যাবে। আর যত গ্যাপ বাড়বে, ল্যামডা যত বাড়বে, তত ফ্রিকোয়েন্সি কমবে। আর এটা ল্যামডা যত ছোট হবে, এখানে ল্যামডা যত ছোট হবে তত ফ্রিকোয়েন্সি বাড়বে, ঠিক আছে। তো আমি এখানে আমরা থাকি এই দিক বরাবর, তো গাড়ি পেরিয়ে যায়, সাউন্ডের ক্ষেত্রে ট্রান্সভার্স ডপলার ইফেক্ট জেনারেলি হয় না। তো তুমি এখানে দাঁড়িয়ে আছো, একটা গাড়ি কেউ পেরিয়ে চলে গেল, তো তার ফ্রিকোয়েন্সি শিফট হয়। তো এই যে ফ্রিকোয়েন্সির কমে যায়, এটাই জেনারেলি হয়, তো তোর দূরে সরে যায়, তোমার কাছ থেকে পেরিয়ে চলে গেল কেউ, দূরে সরে গেল শব্দ ছাড়তে ছাড়তে, তো তুমি দেখবে যে লো ফ্রিকোয়েন্সিতে গান বাজছে। তো এটা ডপলার ইফেক্ট আমরা ক্লাস 11 থেকে পড়ে এসেছি। লাইটের ক্ষেত্রেও সেম জিনিস ঘটে। এগুলো জাস্ট এই যে ডিস্টেন্সটা বলেছি ল্যামডা, সাউন্ড ওয়েভের কথা বলেছি, সাউন্ডের তো লংজিটিউডিনাল, আর আলো যেটা সেটা ট্রান্সভার্স ওয়েভ, তো চারিদিকে বরাবর আলো ছড়িয়ে যাচ্ছে। সুতরাং এই দুরকম ডপলার ইফেক্ট দেখা যায়, লংজিটিউডিনাল ডপলার ইফেক্ট হয়, আবার ট্রান্সভার্স ডপলার ইফেক্ট হয়। হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে আছো তাই এই একটা ইফেক্ট, আর তুমি এই দিক বরাবর আছো তোমার ভেলোসিটি এর রেসপেক্টে এই দিক বরাবর, তো সেইটা একটা ডপলার ইফেক্ট, দুরকম হয়। শুধুমাত্র যেটা ল্যামডা, সাউন্ডের ক্ষেত্রে সেটা অনেক বড় বড় ল্যামডা, আর আলোর ক্ষেত্রে ল্যামডাটা খুব কম কম, 700 ন্যানোমিটার 500 ন্যানোমিটার এরকম অর্ডারে ল্যামডা বা অ্যাংস্ট্রম অর্ডারে আমরা নিতে থাকি। তো ফ্রিকোয়েন্সি যে শিফট হয় বা ওয়েভলেংথে যেটা শিফট হয়, সেটা দিয়ে আমাদের ইউনিভার্সেরও অনেক কিছু কথা বলা হয়। আমাদের ইউনিভার্স যে এক্সপান্ড করছে তার প্রমাণ এরকমই হয়, যে আমার থেকে যদি কোনো একটা সোর্স বহু দূরে চলে যায় আস্তে আস্তে, তাহলে সেই যে ল্যামডাটা অ্যাকচুয়ালি যে ল্যামডা বের করার কথা, সেই ল্যামডা যদি শিফট হয়, বেড়ে যায়, যদি ল্যামডাটা রেড শিফট বলা হয় সেটাকে, তোমার থেকে যদি দূরে চলে যায় তাহলে ল্যামডা বড় হবে, বড় বড় ল্যামডা মানে লালের দিকে যাবে, রেড শিফট।
তো তাহলে তুমি বুঝতে পারছো যে যে ওয়েভলেন্থটা আজকে পেলাম, আবার 10 বছর পরে সেম স্টার থেকে যে ওয়েভলেন্থ মাপা হচ্ছে, কোন ইন্টেন্সিটি আমরা মাপতে পারি আমাদের ব্ল্যাক বডি ডিস্ট্রিবিউশনের সাথে ওয়েন ডিসপ্লেসমেন্ট ল আছে, তাতে ল্যামডা এম ইন্টু টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট, এসব থেকে বের করে সেই গ্রহের টেম্পারেচার মাপা হয়। তো কত ইন্টেন্সিটি আলো আসছে সেগুলো সব এক্সপেরিমেন্ট করে মেজার করা হয়। যেমন সেই নক্ষত্রের টেম্পারেচার মাপা যায় ওয়েন ডিসপ্লেসমেন্ট ল থেকে, ঠিক সেরকম কি ডিটেক্টর দিয়ে কোন কোন দিকে শিফট হচ্ছে সেই ল্যামডাটা, সেটাও মাপতে পারি আমরা। হ্যাঁ, তো যাই হোক, তো আমাদের আরো অনেক কথা বলার এখানে, তো এর থার্মোডাইনামিক্সের সাথেও জড়িত আছে, মানে শুধু যে রিলেটিভিটির সাথে জড়িত আছে তা না। হাবেল ল বলা হয়, HUBBLE, হাবেলস ল বলা হয়। তো এই ল এর সাহায্যে এগুলো সব ডিটেলস এক্সপেরিমেন্ট মানে আরো এক্সপ্লেন করা যায়, ইউনিভার্স যে এক্সপ্যান্ড করছে সেটা। তো যাই হোক, আমরা রেড শিফট দেখতে পাই, অবজার্ভ করতে পাই যে দূরে চলে যাচ্ছে, ল্যামডা বড় হচ্ছে, ল্যামডা বড় হচ্ছে মানে যেটা অ্যাকচুয়ালি তার ফ্রিকোয়েন্সি বা অ্যাকচুয়ালি যে ল্যামডা, সেই ল্যামডাটা রেডের দিকে শিফট হচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য রেড শিফট। তো ডবলার ইফেক্টের সাহায্যে এগুলো ব্যাখ্যা করা যায়। তো কিরকম, সাপোজ সাউন্ডের ক্ষেত্রে, আমাদের আলোর ক্ষেত্রে, ধরে নাও কোনো একটা ফ্রেম তোমার কাছে আছে, এই যে একটা ফ্রেম, এস ফ্রেম, এটা ও, এটা অ্যাক্সিস নাম দিয়ে দাও, এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড। আর একটা ফ্রেম, এটা হচ্ছে এস প্রাইম ফ্রেম, আর এটা হচ্ছে এক্স প্রাইম অ্যাক্সিস, এটা ওয়াই প্রাইম অ্যাক্সিস, এন্ড দিস ইজ ইউর জেড প্রাইম অ্যাক্সিস, আর অরিজিন ইজ ও প্রাইম। এবার কোনো একটা মনোক্রোম্যাটিক রে এস প্রাইম ফ্রেম থেকে, অরিজিন থেকে এমিট করেছে, এখান থেকে অরিজিন থেকে একটা মনোক্রোম্যাটিক রে উইথ অ্যান অ্যাঙ্গেল, সাপোজ থিটা প্রাইম। হ্যাঁ, তো কি বলছো আমরা, যে মনোক্রোম্যাটিক লাইট অফ ইউনিট অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউডটা ধরে নাও ইউনিট, let us consider a monochromatic মানে এক বর্ণ, monochromatic light of unit amplitude নিয়ে আমরা ইন্টারেস্টেড নই, ওই জন্য এটাকে 1 করে দিয়েছি। আমরা ফ্রিকোয়েন্সি ল্যামডা এইসব নিয়ে ইন্টারেস্টেড এখানে। amplitude which is emitting from a source at O prime, the origin of S prime। এরকম একটা কেস ধরেছি আমরা। তাহলে এবারে এর ইকুয়েশন লিখবো, এর ইকুয়েশন, ওয়েভের যেটা ইকুয়েশন হয়, ওয়েভের ইকুয়েশন কি হয়, y is equal to cos kx minus omega t টাইপের এরকম কিছু একটা হয়। জেনারেলি একটা ওয়েভের যেটা ইকুয়েশন হয় সেটা হচ্ছে y equal to some amplitude a, যেটাকে আমরা 1 ধরে নিয়েছি, আর এটা হয় cos kx minus omega t, আর ফর দ্য 3 dimensional কেস ইট ইজ kr minus omega t। এরকম একটা ওয়েভের ইকুয়েশন হয়, k ডট r টাইপের, এটা শুধু। আর যদি আমাদের এটা 3 dimensional কেস হয়, তাহলে এটাকে আর y বলবো না, এটাকে বলে দাও psi। তো psi is equal to a cos k kr minus omega t। এটা যে কোনো একটা ওয়েভের ইকুয়েশন, আমরা জানি যে কোনো একটা ওয়েভের ইকুয়েশন যদি স্যাটিসফাই করতে হয়, তাহলে সেটা ফর্ম অফ x মাইনাস ভিটি হয়, ক্লাস 11 থেকে পড়ে আসছি, ফাংশন অফ x মাইনাস ভিটি হয়। হ্যাঁ, তো y ইকুয়াল টু যদি তুমি এটা করো, y ইজ ইকুয়াল টু, এটা যদি বলি আমরা সাইন বা কস কিছু একটা বলি x মাইনাস ভিটি, তাহলে একটু গন্ডগোল থেকে যাচ্ছে। সাইনের ব্র্যাকেটে যেটা থাকবে সেটাকে ডাইমেনশন লেস হতে হবে সবসময়। সাইন ক্যান বি, সাইন ফাংশন, কস ফাংশন ক্যান বি এক্সপান্ডেড ইন টেলর সিরিজ। তো এক্সপান্ড করলে কি পাবো আমরা, সাইন এক্স, ফার্স্ট টার্ম এক্স, সেকেন্ড টার্ম এক্স স্কোয়ার, এক্স কিউ বাই 3। তো যদি লেংথ হয়, তাহলে লেংথের সাথে আবার ভলিউম বাদ চলে যাবে, তো এরকম বেশ কিছু সমস্যা তৈরি হবে। বা ই টু দি পাওয়ার যদি বলি আমি, ই টু দি পাওয়ার এক্স, ফার্স্ট পার্ট হচ্ছে 1, নেক্সট পার্ট হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। 1 এর ডাইমেনশন নেই, এক্স এর ডাইমেনশন আছে, তো তার স্কোয়ার, তো ডাইমেনশন লেস কোয়ান্টিটির সাথে ডাইমেনশন যুক্ত একটা কোয়ান্টিটি তুমি যোগ করতে পারো না। তো এক্স শুড বি ডাইমেনশন লেস, এক্স স্কোয়ার শুড বি ডাইমেনশন লেস, তো এক্স মাইনাস ভিটি শুড বি ডাইমেনশন লেস। কিন্তু এক্স এর ডাইমেনশন তো পজিশন, ভিটি ডাইমেনশন তো পজিশন, তো পজিশনের উল্টো ডাইমেনশন একটা এখানে বসাতে হবে, ইনভার্স ডাইমেনশন, আর সেটা হচ্ছে কে, ওয়েভ ভেক্টর। কে মানে হচ্ছে ওয়েভ ভেক্টর, এটাকে বলে 2 পাই বাই ল্যামডা। ঠিক আছে, ল্যামডা ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 2 পাই ফেজ চেঞ্জ, ইউনিট ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 2 পাই বাই ল্যামডা ফেজ চেঞ্জ। তো কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইজ দা ওয়েভ ফাংশন, ওয়েভ ভেক্টর। তো সাইন অনেক নাম আছে, ওয়েভ ভেক্টর আছে, প্রোপাগেশন কনস্ট্যান্ট আছে, এরকম বেশ কিছু নাম আছে। তো এটা সাইন কে এক্স মাইনাস ভিটি, ওই ব্র্যাকেটে ঢুকিয়ে দাও, তাহলে কে এক্স মাইনাস কে ওমেগা, কে ভি মানে হচ্ছে ওমেগা।
ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে, ফেজ ভেলোসিটি। তো এসব বসালে তুমি এরকম ইকুয়েশন পাবে। ঠিক আছে, ওটা নিয়ে আলাদা করে আর বলছি না, আশা করি জানা আছে। তাহলে এবার আমাদের এই ইকুয়েশন কোন ফ্রেমে? এস প্রাইম ফ্রেম। তাহলে এস প্রাইম ফ্রেমে আমরা একটা ইকুয়েশন তৈরি করছি, সাই বা সাই প্রাইম ইকুয়াল টু অ্যামপ্লিটিউড 1 এটা কস কে, কে মানে কি বললাম, 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা। তাহলে সেই 2 পাই, এখানে 2 পাই ব্র্যাকেটে আর প্রাইম। তো সাপোজ তুমি এক্স ওয়াই ফ্রেমে আছো, মানে এক্স ওয়াই প্লেনে আছি, এই দিক বরাবর রিলিজ করেছে, তাহলে কত হবে আর প্রাইমটা? এক্স প্রাইম কস থিটা প্রাইম প্লাস ওয়াই প্রাইম সাইন থিটা প্রাইম ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। এটা কি হলো? এটা হলো 2 পাই বাই ল্যামডা মানে কে, আর এটা হচ্ছে আর, আর প্রাইম মাইনাস ওমেগা প্রাইম, ওমেগা প্রাইম মানে 2 পাই নিউ, 2 পাইটা বাইরে বের করেছি, সো ইট ইজ নিউ প্রাইম এন্ড টাইম ইজ টি প্রাইম ফর দ্য ফ্রেম এস প্রাইম। আর ল্যামডা প্রাইম এমন হচ্ছে সি বাই নিউ প্রাইম। velocity of light is constant, velocity of light is constant, so lambda prime equal to c by lambda prime and also equal to c by lambda, nu equal to lambda equal to c by nu। তো সেম জিনিস আমরা যদি এস ফ্রেম থেকে দেখি, এটা যদি এস ফ্রেম থেকে দেখি তাহলে আবার ইকুয়েশন পাবো আমরা, আর সেটাও এই ফর্মই হবে, সেটা হচ্ছে cos 2 পাই x cos থিটা, সেটা যে অ্যাঙ্গেলে আমার কাছে এসে পড়বে, অ্যাঙ্গেল আলাদা হবে, এটা থিটা প্রাইম হলে আরেকজনের অ্যাঙ্গেল আলাদা হবে, আর সেই অ্যাঙ্গেলের ডিফারেন্সটাকে বলে অ্যাভারেজিং। কতটা অ্যাঙ্গেলে আসছে, একটা স্টার কত অ্যাঙ্গেলের আলো ছেড়েছিল আর আমার কাছে কি অ্যাঙ্গেলে এসে পড়লো, দ্যাট ইজ দ্য অ্যাভারেজিং। এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস নিউটি। ঠিক আছে, বেশ। এবার তোমরা একটা কাজ করবে, আমি আমি প্রসেস লেংদি করবো না, আর লেংদি করলে অনেক সময় লেগে যাবে। এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি divided by root over 1 minus v square by c square. It is the Lorentz transformation formula. T prime equal to জানো, সেটা হচ্ছে t minus vx by c square into root over 1 minus v square by c square. So x prime জানি, t prime জানি, আর y prime তো y। আমরা 2 ডাইমেনশনাল কেসে আছি, তো z এর কথা জাস্ট আমরা বলবো না, জাস্ট কোনো একটা প্লেনের কথা বলছি আমরা। তো এটা কি x prime equal to এটা, t prime equal to that and y prime equal to y, এইগুলো সব এখানে বসাও। এক্স প্রাইমের জায়গায় লরেন্স ট্রান্সফরমেশন বসাও, ওয়াই প্রাইমের জায়গায় লরেন্স ট্রান্সফরমেশন বসাও, কস থিটা প্রাইম সাইন থিটা প্রাইম যেমন আছে সেরকম থাক, নিউ প্রাইম যেমন আছে সেরকম থাক, টি প্রাইমের মানটা এখান থেকে বসিয়ে দাও। তো আফটার সলভিং সাম স্টেপ রেজাল্ট কি বেরোবে আমি সেটা বলি। ঠিক আছে, নিশ্চয়ই বাড়িতে পারা যাবে, ম্যাথমেটিক্স স্টেপ নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই, এটাকে বসাবে, নোটপত্র তো দেওয়া আছে, তো ওখানে দেখবে করে দেওয়া আছে, তো এটা এখানে বসাবে। তো আফটার কিপিং সাম স্টেপ কি পাবে আমি সেটা লিখছি। যেটা পাবো সেটা হচ্ছে সাই প্রাইম ইকুয়াল টু cos 2 পাই ব্র্যাকেটে cos থিটা প্রাইম প্লাস থিটা বাই ল্যামডা প্রাইম ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বিটা, অ্যাকচুয়ালি এটা বিটা স্কোয়ার বলতে পারে, ভি বাই সি মানে বিটা, বি বাই সি এটাকে বিটা বলা হয়, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এটা বিটা স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স প্লাস সাইন থিটা প্রাইম। আমি করে দিতে পারতাম এটা, কিন্তু অকারণে সময় নষ্ট করবো লাইভে, তো অকারণে সময় নষ্ট করে লাভ নেই, যেহেতু নোটপত্র দেওয়া আছে। এটা বিটা কস থিটা প্রাইম প্লাস 1 divided by into new prime and divided by root over 1 minus beta square into t। তো এইটা বেরোবে। ঠিক আছে, কি করলাম আমরা, আমাদের সাই প্রাইম ইজ ইকুয়াল টু সামথিং এক্স প্রাইম ছিল, ওয়াই প্রাইম ছিল, জেড প্রাইম ছিল, আর এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম গুলোকে সব রিপ্লেস করে দিয়েছি টি প্রাইম, তাহলে এক্স পাবো, ওয়াই পাবো, জেড পাবো, তো প্রত্যেকটি পার্ট আলাদা করে সেপারেট করে রেখেছি। এটা কেমন দেখতে, এটা ঠিক সবকিছু এক্স ওয়াই এন্ড টি এর ফর্মে আছে, তাহলে এটা ঠিক সেরকম দেখতে, সেই cos 2 পাই, তারপরে কি ছিল আমাদের এক্স cos থিটা প্লাস ওয়াই সাইন থিটা
প্লাস y sin থিটা বাই ল্যামডা মাইনাস নিউ টি। ঠিক এই টাইপের যেটা আমরা লিখেছিলাম প্রথমে, যে এস ফ্রেম থেকে দেখলে কেমন লাগবে, তো এক্স এর সাথে কিছু একটা থাকবে, ওয়াই এর সাথে কিছু একটা এরকম থাকবে, টি এর সাথে কিছু একটা এরকম থাকবে। তো ইউ ক্যান কম্পেয়ার নাও, এক্স এর সাথে এখানে যেটা আছে, এখানে এক্স এর সাথে যেটা আছে, তুমি এই দুটোকে কম্পেয়ার করতে পারো। তো কম্পেয়ারিং দিস টু কিভাবে, cos থিটা বাই ল্যামডা ইকুয়াল টু cos থিটা প্রাইম প্লাস বিটা বাই ল্যামডা প্রাইম and root over 1 minus বিটা স্কোয়ার। এইটা ইকুয়াল টু এক্স পার্ট, যেটা এক্স এক্স ছাড়া যেটা cos থিটা বাই ল্যামডা ইজ এক্স পার্ট ইকুয়েট করো। সাইন পার্ট যদি ইকুয়াল করো তাহলে কি হবে, সাইন থিটা বাই ল্যামডা ইকুয়াল টু সাইন থিটা প্রাইম বাই ল্যামডা প্রাইম। আর এটা সমান নিউ ইকুয়াল টু দ্যাট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, বা যেটা আমাদের চাইছি আমরা সেই পার্টটা। তো নিউ ইজ ইকুয়াল টু দ্যাট, ইট ইজ নট নিউ প্রাইম, এটা 1 প্লাস বিটা cos থিটা প্রাইম ডিভাইডেড বাই root over 1 minus বিটা স্কোয়ার ইন্টু নিউ প্রাইম। তো দেখতে পাচ্ছি নিউ আর নিউ প্রাইম আলাদা। তো যে ফ্রেম থেকে যে ফ্রিকোয়েন্সি ছেড়েছে আমার কাছে সেই ফ্রিকোয়েন্সি এসে পৌঁছায়নি, কত অ্যাঙ্গেলে ছেড়েছে তার উপরে নির্ভর করছে, এবং ভেলোসিটি কত ফ্রেমে তার উপরে নির্ভর করছে। এই সব ফ্রেম ডিপেন্ডেন্সি রয়েছে, কিন্তু সে কত অ্যাঙ্গেলে ছেড়েছিল সেটা আমার পক্ষে মাপা খুব কঠিন। কোন ফ্রিকোয়েন্সিতে সে তার অ্যাকচুয়াল কোন ফ্রিকোয়েন্সিতে আলো ছেড়েছে সেটা ঠিক আছে, আর কোন ফ্রিকোয়েন্সিতে আমি পাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু কত অ্যাঙ্গেলে সে ছেড়েছিল সেটাকে রিপ্লেস করে দিতে পারলে ভালো হয়, cos থিটা প্রাইমটাকে রিপ্লেস করে দিতে ভালো হয়। তাহলে এখান থেকে একটু সলভ করো, এখানে cos থিটা প্রাইম আছে, এখানে cos থিটা আছে, তাহলে এই ফর্মুলাটা আরেকটু সুন্দরভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। ঠিক আছে, তাই এটাকে সাজিয়ে নাও, এটা সাজিয়ে নাও। তাহলে cos থিটা প্রাইম বাই এটা cos থিটা প্রাইম বাই ল্যামডা প্রাইম root over 1 minus বিটা স্কয়ার প্লাস বিটা বাই সেম ফ্যাক্টর এন্ড দ্যাট। তো এখান থেকে cos থিটা প্রাইমটাকে যদি তুমি রাখো, বাকি সব যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে পাবে cos থিটা প্রাইম ইকুয়াল টু cos থিটা ইন্টু root over 1 minus বিটা স্কয়ার মাইনাস ইন্টু নিউ মাইনাস বিটা। এটা পাবে। এখানে বুঝতে পারছো আমি সব যা আছে সব লিখেছি। আর একটা জিনিস ইউজ করেছি আমরা, সেটা হচ্ছে ওই এই আমাদের ল্যামডা প্রাইম নিউ প্রাইম ইকুয়াল টু সি, এটা ইউজ করেছি। ল্যামডা প্রাইম নিউ প্রাইম ইকুয়াল টু সি ইকুয়াল টু ল্যামডা নিউ, এটা কাজে লাগিয়েছি। সি তো ইনভেরিয়েন্ট সব ফ্রেম থেকে, তো ল্যামডা প্রাইম নিউ প্রাইম ইকুয়াল টু সি ইকুয়াল টু ল্যামডা নিউ, এইটা এখানে বসিয়ে দিয়েছি এগুলো। তো একটু ল্যামডা ফার্মটা চলে গেছে, তো একটা নিউ এসেছে এখানে, cos থিটা প্রাইম। বেশ, তো আশা করি ভুল নেই, যদি কোথাও মিস্টেক থাকে তাহলে দেখে নেবে, আমার যতদূর সম্ভব মিস্টেক নেই। তো এইটাকে যদি এখানে বসাও, cos থিটা প্রাইমের মানটা যদি এই জায়গায় বসাই, তাহলে ফাইনালি যে ডিরেকশনটা পাবো আমরা, সেটা হচ্ছে নিউ ইকুয়াল টু root over 1 minus বিটা স্কয়ার ডিভাইডেড বাই 1 minus বিটা cos থিটা 1 minus বিটা cos থিটা ইন্টু নিউ প্রাইম, এইটা বেরোবে। এবার তুমি তোমার থিটাটা মেপে নিতে পারো, তুমি তো এস ফ্রেমে আছো, আর ও যে ফ্রেম থেকে ছাড়ছে সেটা এস প্রাইম ফ্রেম থেকে আসছে, তো সেই ফ্রেম থেকে যদি নিউ প্রাইম ফ্রিকোয়েন্সি সে রিলিজ করে, আর তোমার কাছে যদি থিটা অ্যাঙ্গেল সেটা এসে পৌঁছায়, আর ফ্রেম ভেলোসিটি যদি ভি হয়, তাহলে ভি বাই সি থেকে তুমি বিটা বের করতে পারো, তাহলে বের করলে কত ফ্রিকোয়েন্সি আসছে সেটা তুমি মাপতে পারো। এবার তুমি তোমার কাছে কত অ্যাঙ্গেলে এসেছে, এটা থিটার ভ্যালু বিভিন্ন রকম হতে পারে, থিটা 0 হতে পারে। যদি লংজিটিউডিনাল ডবলার ইফেক্ট বলি, তাহলে যে দিক বরাবর তোমার ভেলোসিটি আর সোর্সের ভেলোসিটি 0, যদি এরকম হয় যে এটা সোর্স আর সোর্স এই দিক বরাবর, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাহলে সোর্সের ভেলোসিটি তোমার যেটা ভেলোসিটি বা তোমাদের মধ্যে যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে 0 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 0। আর যদি সোর্স এই দিক বরাবর মুভ করে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাই। হ্যাঁ, আর যদি তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তোমার ভেলোসিটি যদি এই দিক বরাবর হয়, ট্রান্সভার্স ওয়েতে হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2, দ্যাট ইজ দ্য ট্রান্সভার্স ডবলার ইফেক্ট। তো যদি আমরা এগুলো বসাই, তাহলে রেজাল্ট বের করতে পারি আমরা এই এক্সপ্রেশন থেকে, যে থিটা ইজ ইকুয়াল টু লাস্টে যেটা, সেটা হচ্ছে যে তোমার ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে পাই, মানে পাই বাই 2, এখানে তুমি আছো। তো তিনটে কেস আমরা বের করি, থিটা 0 বসাবো একবার, থিটা পাই বসাবো একবার, আর একবার থিটা বসাবো, তাহলে কি কি পাবো। তো থিটা ইকুয়াল টু 0, তাহলে নিউ ইকুয়াল টু root over 1 minus বিটা স্কোয়ার এখান থেকে, and divided by 1 minus বিটা
নিউ প্রাইম। cos থিটা যেটা সেটা cos 0 মানে 1, এটা হবে লংজিটিউডিনাল ডবলার ইফেক্ট। দু রকম হতে পারে, একটা থিটা 0 হতে পারে আর একটা থিটা পাই হতে পারে, এরকম হতে পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছি এটা যদি সিম্পলিফাই করো তুমি, তাহলে এটা 1 মাইনাস সি স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস সি বাই ভি, এটাকে লসউ টসউ করলে এরকম পাবে সি প্লাস ভি বাই সি মাইনাস ভি ইন্টু নিউ প্রাইম। এবার তুলনা করতে পারছো তুমি, সি প্লাস ভি ইজ গ্রেটার দেন সি মাইনাস ভি, তাহলে দিস ইজ গ্রেটার দেন 1, দিস পার্ট ইজ গ্রেটার দেন 1, সো অতএব নিউ গ্রেটার দেন নিউ প্রাইম। তার মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, যদি তোমার দিকে অ্যাপ্রোচ করে তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। সিম্পল কেস ডবলার ইফেক্ট যেটা পেয়েছো আগে সাউন্ডের ক্ষেত্রে, সেরকম তোমার দিকে যদি সোর্স এগিয়ে আসে তাহলে শর্টার ল্যাম্ডা তৈরি করবে, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি উইল ইনক্রিজ। থিটা যদি পাই হয়, এটা 0 হলো, থিটা যদি পাই হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে, cos pi is equal to -1, সো সেক্ষেত্রে নিউ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বিটা স্কোয়ার অ্যান্ড 1 প্লাস বিটা ইন্টু নিউ প্রাইম, তো এটা প্লাস হয়ে যাবে। এটা যদি সিম্পলিফাই করো তাহলে এটা বেরোবে উপরে সি মাইনাস বি আর নিচে আসবে সি প্লাস বি, তাদের আবার রুট ইন্টু নিউ প্রাইম। আর এটা তো একের থেকে কম, তাহলে এখানে নিউ ইজ লেস দেন নিউ প্রাইম, frequency will decrease, experimentally verified, these two results are experimentally verified। আর যদি 90 ডিগ্রি হয় তাহলে ট্রান্সভার্স ডবলার ইফেক্ট, এই দুটো লংজিটিউডিনাল, আর ট্রান্সভার্স ডবলার ইফেক্ট যেটা সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2, আর সেক্ষেত্রে তুমি পাবে নিউ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বিটা স্কোয়ার। কি ফর্মুলা ছিল? ফর্মুলা ছিল এরকম, নিউ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বিটা স্কোয়ার বাই 1 মাইনাস বিটা কস থিটা ইন্টু নিউ প্রাইম। So now theta is equal to 90 degrees, so this part is 0, so niche 1, so only root over 1 minus beta square into nu prime, and this is nothing but the time dilation, 1 by nu মানে time period, তাহলে এটা 1 by t naught equal to root over 1 minus v square by c square into 1 by t বা t prime, যা বলবে এটা t prime বা delta t, তারপর delta t prime, তাহলে অতএব delta t prime equal to delta t by root over 1 minus v square by c square। তো ট্রান্সভার্স ডবলার ইফেক্ট দেখতে পাচ্ছ যে frequencies for the transverse Doppler effect, frequency is always lower than that of the proper frequency। আর যেটা উল্টো তোমার যদি 1 নাম্বার দিয়ে দেয় তাহলে তুমি টাইম ডাইলেশন করে উল্টো করে জাস্ট ফ্রিকোয়েন্সি বের করতে তুমি ডবলার ইফেক্টের এই ফর্মুলা এস্টাবলিশ করতে পারো, ঠিক আছে, বাট ফ্রম দ্য টাইম ডাইলেশন যদি তোমাকে বলে তাহলে শর্টার টাইম। তুমি যদি যে ফ্রেম থেকে দেখবে, ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে একটা করে পালস জেনারেশন হচ্ছে, তার হাউ র্যাপিড দ্য পালসেস আর জেনারেটেড, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তো সেই টাইম পিরিয়ডটা তো বিভিন্ন জনের বিভিন্ন রকম, তাই না? বিভিন্ন জনের কোন একটা ফ্রেমে আছে, এরকম করে কোন একটা ফ্রেম চলে গেল, এস প্রাইম ফ্রেম চলে গেল, আর এখান থেকে তুমি নিচে বসে আছো, তো পারপেন্ডিকুলার সে বেরিয়ে চলে গেল এই দিক বরাবর। তো এ যেভাবে পালস জেনারেশন করছে, যে হারে, তুমি যদি ওর টাইমটা মাপো তাহলে তো পালস রেট চেঞ্জ হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে, টাইম ইজ ডাইলেটেড। তাহলে ওর ফ্রিকোয়েন্সি অনুসারে প্রপার টাইম ইন্টারভ্যাল মাপবে, আর যে গ্রাউন্ডে বসে আছে সে তার যে মনে হবে টাইম যেভাবে শিফট হয়েছে, টাইম যেভাবে ডাইলেটেড হয়েছে, সেই ফর্মুলা অনুসারে সে তার টাইম বা ফ্রিকোয়েন্সি মাপবে, এন্ড দে আর রিলেটেড বাই দিস ইকুয়েশন ডেল্টা টি প্রাইম ইকুয়াল টু ডেল্টা টি ইনটু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। উল্টো করে দাও, 1 বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু দ্যাট, আর 1 বাই ডেল্টা টি মানে ফ্রিকোয়েন্সি মেজার্ড ইন দ্য এস ফ্রেম, and 1 by delta t prime is equal to frequency measured in the s prime frame, ঠিক আছে। আর এটা ইকুয়েশন থেকে বুঝতে পারছো যে v is always less than বিটা is always less than 1, সেটা একের থেকে সব থেকে কম হবে, সো নিউ ইজ লেস দেন নিউ প্রাইম, তো সেটা সবসময় কম ফ্রিকোয়েন্সি কাউন্ট করবে এস ফ্রেম থেকে। সেম জিনিস ডবলার ইফেক্ট যেটা আমরা এখন দেখলাম, সেটাকে আবার পরের সেমিস্টারে 5th সেমিস্টারে 4 ভেক্টর দিয়ে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। তো আমাদের এই সেমিস্টারে 4 ভেক্টর নেই, তো সেটা আরো ইজিলি হয়ে যাবে, এত বড় ডেরিভেশন জেনারেলি করতে হয় না, সেটা আরো ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। বেশ, তো আপাতত এইটুকু থাক আজকে। নেক্সট দিন আমরা মাস এনার্জি ট্রান্সফরমেশন রুল করব, আর সেখান থেকে 4 ভেক্টরে একটু আইডিয়া দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। বেশ, ছেড়ে দিলাম। ঠিক আছে।